আসসালামু আলাইকুম। গুণগত রসায়নের আজকে হলো চতুর্থ ক্লাস, মেবি চতুর্থ কি পঞ্চম। গত ক্লাসে একটু ডিস্টার্ব হয়েছিল, কারেন্ট চলে গেছিল, রেকর্ড কেটে গেছিল, আর নেওয়া হয়নি। আজকে ওইখান থেকে আমরা শুরু করব। আজকে আমাদের পার্ট 2, অর্থাৎ দ্রাব্যতা দেয়া থাকবে, দ্রাব্যতা গুণফল নির্ণয়। এখান থেকে শুরু হবে আজকের ক্লাস। দ্রাব্যতা দেয়া থাকবে, দ্রাব্যতা গুণফল। তো এই টপিকটার বেসিক আলোচনাগুলো আগে একটু করে দিই, গত ক্লাসে করতে যে কেটে গেছিল আর নেওয়া হয়নি। আমরা এখান থেকে শুরু করলাম, দ্রাব্যতা দেয়া থাকবে, দ্রাব্যতা গুণফল বের করো। দ্রাব্যতা দেয়া থাকবে। দ্রাব্যতা তিনটে এককে হয়। টাইপ 1 বা পার্ট 2 এর টাইপ 1 দ্রাব্যতা দেয়া। দ্রাব্যতা দেয়া থাকবে, দ্রাব্যতা গুণফল কেএসপি বের করো। এটা হলো আমাদের কোশ্চেন। এখন দ্রাব্যতা দেয়া থাকলে আমরা কি করব? দ্রাব্যতার একক হলো তিনটা। একটু পরে আসি, আগে আমরা দ্রাব্যতার একক, এর একক হলো তিনটা। একটা হলো গ্রাম পার 100 গ্রাম একক, বা এটাকে একক নেই বলেও বলি। 2 নাম্বার একক হলো মোল পার লিটার একক। আর 3 নাম্বার একক হলো গ্রাম পার লিটার একক। কিন্তু দ্রাব্যতার যে তিনটে একক, যখন দ্রাব্যতার গুণফল বের করব, তখন আমাদের শুধুমাত্র এই জিনিসটা কাজ করবে। অর্থাৎ দ্রাব্যতা যে এস, এই এস থেকে কেএসপি বের করতে গেলে শুধু এই এককটা দিয়ে কাজ করা যায়। তো এটা নিয়ে আমি আবার কথা বলবো একটু পরে, আপাতত পরে আবার লিখি। আগে আমরা ভাঙনের নিয়ম দেখছিলাম গত ক্লাসে, যে একটা জিনিসকে কিভাবে ভাঙতে হয়, সে ভেঙে সেখান থেকে কেএসপি কিভাবে বের করতে হয়। তো মোটামুটি ভাবে আমরা কতগুলো ফর্মুলা ডেভেলপ করব প্রথমে। 1 নম্বরে হলো, যদি দুইটা আয়ন বিশিষ্ট যৌগ হয়, দুইটা আয়ন বিশিষ্ট যৌগ কেমন হতে পারে? সেটা এবি হতে পারে। আচ্ছা, প্রথমে যৌগ লিখি। যেমন এজিএফ, একটা সিলভার একটা ফ্লোরিন। ওকে। কেমন হতে পারে? সিইউসিএল হতে পারে, একটা কপার একটা ক্লোরিন। আর কি হতে পারে? এবি হতে পারে, বা এক্স ওয়াই হতে পারে। অনলি দুইটা আয়ন, একটা সিলভার একটা ফ্লোরিন, একটা কপার একটা ক্লোরিন, একটা এ একটা বি, একটা এক্স একটা ওয়াই। এ ধরনের যৌগের কি এসপি যদি বের করি, অলওয়েজ এস স্কোয়ার আসবে। দ্রাব্যতাটা কিন্তু এস, এই এসটা হলো আমাদের দ্রাব্যতা। এই যে কিভাবে এস স্কোয়ার আছে, আশা করি এই জিনিস সবাই পারো। দুইটা আয়ন না হয়ে যদি তিনটা আয়ন বিশিষ্ট যৌগ হয়, টোটাল মিলে তিনটা আয়ন, অর্থাৎ একটা কপার দুইটা ফ্লোরিন, একটা কপার দুইটা ফ্লোরিন, টোটাল মিলে তিনটা। অথবা একটা জিঙ্ক দুইটা ক্লোরিন, অথবা একটা কপার দুইটা ক্লোরিন, অথবা AB2, অথবা A2B, সব মিলে তিনটা হবে। কাউন্ট করলে তিনটা হবে। এ ধরনের জিনিসগুলোর কেএসপি সবসময় 4SQ আসবে। কিভাবে আসবে এটা আশা করি সবাই বের করতে পারো, না হলে আমি একটা করে দেখাই দিচ্ছি। যেমন তোমার কোশ্চেন হতে পারে যে এটা কিভাবে আসি, বা এটা কিভাবে আসে। গতদিন যদি ভাঙনের নিয়মে ক্লাস করে থাকো, তাহলে ভাঙন যদি না পড়ো, এই দ্রাব্যতাতে আউটপুট জিরো হয়ে যাবে। মানে ভাঙন যদি না বোঝো কেউ, তাহলে কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যাবে, সে কোনো ম্যাথই মিলাইতে পারবে না। তাহলে ভাঙনের নিয়মের ক্লাস অবশ্যই দেখে আসতে হবে। ভাঙনের নিয়ম আমি বলছিলাম দুইটা, আরেকটু দেখাই ভাঙতে হয় কিভাবে। ভাঙনের নিয়ম যদি না পারো, তার আউটপুট জিরো। মানে এই চ্যাপ্টারে সে ম্যাথ যে ভুল করবে, একদম হলফ করে বলে দিতে পারি, যে ভাঙতে পারবে না, সে দ্রাব্যতার ম্যাথ যে ভুল করবে 100% শিওর। মানে তার ভুল হবে, কোনো না কোনো জায়গায় সে তালগোল পাকায় ফেলবে। তো ভাঙনের নিয়ম, আয়নিক যৌগ কিভাবে ভাঙতে হয়, এইটুকু জ্ঞান যদি কারোর মধ্যে না থাকে, তাহলে কিন্তু সে বিপদে পড়বে অবধারিত।
এই দুইটা দিয়ে আর অল্প একটু দেখাই দিই, যেহেতু গত ক্লাসে দেখাইছিলাম। ভাঙনের নিয়মে দুইটা কাজ করতে হয়, একটা হলো চার্জ দিতে হয়, আর 2 নম্বর কাজ হলো সমতা করতে হয়। চার্জ আর সমতা দুইটা কখনো একসাথে চিন্তা করতে নাই, প্রথমে একটা শেষ করে আরেকটাতে যেতে হয়। চার্জ দেওয়া জিনিসটা আমি ক্লাস 8-9-এ যেটা শিখে আসছে সেটা বলি, যে তোমাকে যদি অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত লিখতে বলা হয়, তা এর যোজনীটাকে ওর গায়ে দিতে বলে, আর ওর যোজনীটাকে এর গায়ে দিতে বলে। অ্যালুমিনিয়ামের 3 যোজনী অক্সিজেনের গায়ে চলে গেছে, অক্সিজেনের 2 যোজনী অ্যালুমিনিয়ামের গায়ে ফেরত আসছে। এখানে যখন আমরা এই জিনিসটাকে ভাঙবো, ঠিক ওই রুলটাই অ্যাপ্লাই করব। এই এ ওইটাকে কত দিছে? এ ওইটাকে 3 দিছে, তাহলে এ চার্জ হলো 3+। বি এইটাকে কত দিছে? বি একে দিছে 2, তাহলে বি হলো 2-। আমার চার্জ দেওয়া শেষ। খুবই সিম্পলি চার্জ দেওয়া যায়, যে এ ওকে কত দিছে সেটা হলো চার্জ দেওয়া। এ ওইটাকে কত দিছে সেটা হলো তার চার্জ। এ ওকে 3 দিছে মানে 3+, বি এটাকে কত দিছে 2, তাহলে 2-। প্রথমটা প্লাস, দ্বিতীয়টা অবশ্যই মাইনাস হবে। এবার আসি সমতা। চার্জ দেওয়া হয়ে গেলে এবার সমতা করতে হবে। এ কয়টা আছে? 2টা আছে। বি কয়টা আছে? 3টা আছে। A3 B2, এখানে এ আর বি। এ ওইটাকে কত দিছে? এ ওইটাকে 2 দিছে, তাহলে এ হলো 2+। বি এটাকে কত দিছে? 3 দিছে, 3-। এ কয়টা আছে? চার্জ দেওয়া শেষ, এবার সমতা। এ কয়টা আছে? 3টা, তাহলে এখানে একটা 3 বসাই দিলাম। বি কয়টা আছে? 2টা। এই সিম্পলি চার্জ দেওয়ার নিয়ম বা সমতার নিয়ম যদি কেউ না পারো, তার অবস্থা কিন্তু খুবই খুবই খারাপ হবে। মানে এই চ্যাপ্টারের ম্যাথে সে ভুল করবেই, একদম 100% শিওর। যদি এরকম হয়, Ca3PO4 2 যৌগমূলক যদি থাকে, সেগুলোকে কিভাবে ভাঙতে হয়? এখানে একটা ক্যালসিয়াম আছে, আর আছে হলো ফসফেট। যৌগমূলক গুলো এক হিসেবে আচরণ করে। ফসফেট ক্যালসিয়ামকে কত দিছে? 3। আর ক্যালসিয়াম ফসফেটকে দিছে হলো 2, তাহলে ক্যালসিয়াম হলো 2+, ফসফেট ক্যালসিয়ামকে দিছে 3, তাহলে 3-। এই জায়গায় অনেকে ব্র্যাকেট ইউজ করে। যৌগমূলকের ওপরে কোনো ব্র্যাকেট দরকার পড়ে না। এই যে এরকম ব্র্যাকেট কোনো দরকার পড়ে না, কারণ যৌগমূলক একটা পরমাণুর ন্যায় আচরণ করে। সুতরাং ফসফেটকে 3 দিছে, ফসফেটের উপরে 3- লিখলে এনাফ। এরকম ব্র্যাকেট দিয়ে কোনো মানে হয় না। আচ্ছা, এবার আসি। ক্যালসিয়ামের চার্জ কত? 3। ফসফেটের চার্জ কত? 2। এটাই হলো আমাদের কাজ শেষ। তাহলে আশা করি ভাঙনের নিয়ম সবাই পারবা। এখন কোশ্চেন হলো যে এই 3টা আয়ন হলে কি করে 4s2 আসে, সেটা আমি একটু দেখাই। যে ক্যালসিয়াম F2, Ca2+, আর 2F-। এটা যদি এস হয়, এটা এস, এটা হবে 2s। তাহলে এর কেএসপি কত হবে? এর কেএসপি হবে ক্যালসিয়াম 2+ আয়ন, আর হলো F- আয়ন, এর স্কোয়ার। ক্যালসিয়ামের মানটা হলো এস, আর এটার মানটা হলো 2s। 2s এর স্কোয়ার সমান আছে হলো 4s3। তাহলে 2টা আয়ন হলে আশা করি সবাই পারবা যে কিভাবে 4s3 হয়। সরি, 3টা আয়ন হলে। যদি 4টা আয়ন বিশিষ্ট যৌগ হয়, 4টা আয়ন, 4টা আয়ন বিশিষ্ট যৌগ, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটা 4টা আয়ন, FeOH3 একটা 4টা আয়ন বিশিষ্ট যৌগ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা 4টা আয়ন, একটা অ্যালুমিনিয়াম 3টা অক্সাইড, একটা আয়রন 3টা হাইড্রোক্সাইড, একটা অ্যালুমিনিয়াম 3টা ক্লোরাইড। অথবা AB3 হতে পারে, অথবা A3B হতে পারে। এদের ক্ষেত্রে সবসময় কেএসপির ভ্যালুটা 27 S⁴ আসবে। S⁴ 5টা আয়ন যদি হয়, আমি একবারে লিখে নিই তারপরে দেখাবো। 5টা আয়ন যদি হয়, তাহলে সেটা কি হতে পারে? যেমন Al2SO4 3। আচ্ছা, তারপরে Ca3PO4 2। 2টা অ্যালুমিনিয়াম, 3টা সালফেট, 3টা কপার, এই ক্যালসিয়াম, 2টা ফসফেট, A3B2 অথবা A2B3। এদের ক্ষেত্রে কেএসপির ভ্যালু গুলো সবসময় 108 S⁵ আসবে। S⁵। আচ্ছা, এই আয়নটা অনেকে চিনতে পারে না, যেমন Ag2C2O4। এই C2O4 হলো একটা যৌগমূলক, ওকে এক ধরতে হবে।
তাহলে এখানে টোটাল আয়ন কিন্তু তিনটা, Ag2C2O4। এই সি দুইটা ও অক্সিজেন চারটা ধরা যাবে না। যেমন এই যে SO4 যেমন একটা যৌগমূলক, এই C2O4 অক্সালেট একটা যৌগমূলক। সুতরাং আমি যদি লিখি Ag2C2O4, আমি যদি এটা লিখি, তবে এটা অবশ্যই তিন ধরতে হবে। C2O4 কে এক, এই C2O4টা হলো অক্সালেট, এটাকে এক, আর Ag হলো দুইটা। এটা তিন বিশিষ্ট হওয়ার কারণে কি হবে, 4s কিউ হবে। আচ্ছা, দুইটা আয়ন বিশিষ্ট আর একটা লিখি। যেমন এই যে Ca C2O4, একটা ক্যালসিয়াম একটা C2O4, দুইটা আয়ন বিশিষ্ট। সুতরাং এটা কিন্তু S² হবে। তো এই ফর্মুলা ডেভেলপ করাটা কেন? আমি ম্যাথটাতে ভুল অ্যাকুরেসি আনতে চাই 100%। এই কারণে যদি আমার পরীক্ষাতে প্রশ্ন আসে যে দুইটা আয়ন বিশিষ্ট যৌগ, আমি চিন্তা না করে S² লিখে দেবো। তিনটা আয়ন বিশিষ্ট যদি যৌগ হয় তা 4s কিউ লিখবো। চারটা আয়ন বিশিষ্ট হলে সেটাকে 27s⁴ লিখবো। পাঁচটা হলে 108s⁵ লিখবো। কোথায় মিল থাকে দেখো, এদের পাওয়ার গুলো, এই দুইটা আয়ন মানে একটা S², তিনটা আয়ন মানে একটা কিউ হবে, চারটা আয়ন মানে একটা 4 থাকবে এস এর উপরে, পাঁচটা আয়ন মানে এস এর উপরে 5 থাকবে। এটা সবসময় কমন থাকে, যে কয়টা আয়ন সেই কয়টা ওই পাওয়ারে চলে যাবে। এখন আসা যাক, এই যে এস গুলো আমরা লিখছি, কেএসপির এস গুলো, এই কেএসপি তে যে এস, এই এসটাকেই বলতেছি আমরা দ্রাব্যতা। তাহলে এই কেএসপি তে যে এস ব্যবহার করা হচ্ছে, এই দ্রাব্যতা, কেএসপির যে দ্রাব্যতা এসটা, এই এসটা অবশ্যই, এই দ্রাব্যটা এসটা অবশ্যই মোল পার লিটার একক ছাড়া কাজ করবে না। কেএসপি বের করতে গেলে দ্রাব্যতা এস অবশ্যই মোল পার লিটারে নিতে হবে। মোল পার লিটার ছাড়া কেএসপি বের করতে অন্য একক ব্যবহার করা যাবে না। অন্য একক যদি দেয়া থাকে, অবশ্যই মোল পার লিটারে এসে মান বসাতে হবে। তাহলে এটা অবধারিত যে কেএসপির ভেতরে যে এস থাকে, কেএসপি তে এস অবশ্যই মোল পার লিটার এককে হওয়া লাগবে। অবশ্যই মোল পার লিটার হওয়া লাগবে, অন্য একক থাকলে হবে না। অন্য একক থাকলে তাকে অবশ্যই কনভার্ট করে এই মোল পার লিটারে আসতে হবে। তো এই যে এস গুলো, এই যে এস গুলো আমি বসাবো অবশ্যই মোল পার লিটার একক, অন্য একক কখনো সে নিবে না। এই হলো আনুষঙ্গিক কথা। তাহলে পাঁচটা আয়ন বিশিষ্ট কি করে S⁵ হয়? ধরো আমি একটা বললাম যে M2N3, এই যৌগটা দ্রাব্যতা এস যদি হয়, মানে এর দ্রাব্যতা অবশ্যই একটা মোল পার লিটার হওয়া লাগবে, এস মোল পার লিটার হওয়া লাগবে। হলে কেএসপি কত, এর কেএসপিটা কত সেটা যদি আমরা দেখতে চাই, যে M2N3, এটাকে ভাঙবো, একটা এম আছে আর এন আছে, আমাদের ভাঙনের নিয়ম অ্যাপ্লাই করব। এম ওইটাকে দিছে 3, তাহলে M3+, এন এটাকে দিছে 2, তাহলে হলো 2-। এম কয়টা আছে বা সমতা করি, আমার চার্জ দেওয়া শেষ, ওইটাকে 3 দিছে, এটাকে 2টা দিছে, চার্জ দেওয়া শেষ, এখন সমতা নি। এম কয়টা, 2টা, এন কয়টা, 3টা, চার্জ দেওয়া শেষ। এখন এটা যদি এস হয়, এটা হবে 2s, আর এটা হবে 3s। তাহলে এর কেএসপি কত, M3+, আর এর N2-, এর উপরে কিউ। এখন আমাদের মুদ্রা দোষ কি আছে, অনেকে এই জায়গাটায় এই টু এ 2 বসায়, এই জায়গাটায় 3 বসায়। এই যাদের মধ্যে এই 2 3 দেখা হবে তাদের মার্কস 0 হয়ে যাবে। এটা যেন খেয়াল থাকে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে সংখ্যা বসানো হারাম, এর ভেতরে এই সংখ্যা বসানো হারাম বলে লিখে রাখো। এখানে সংখ্যা বসানোটা হারাম। সংখ্যা বসানো হারাম কেন? কারণ একটা মানুষকে 2 রহিম, 3 রহিম, 4 রহিম বলে কেউ ডাকে না। 2 সাবিনা, 3 সাবিনা, 4 সাবিনা বলে কেউ ডাকে না। সুতরাং এটা একটা প্রতীক। এম আয়ন মানে ম্যাগনেসিয়াম 3+ আয়নের ঘনমাত্রা। তা আমি 3 ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা বলতে পারি না, বা বলে কোনো লাভ হয় না। যে 3 ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা স্কোয়ার, সরি, 2 ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা স্কোয়ার, 2 নাইট্রোজেন 2- আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার কিউ, এভাবে কেউ পড়বে না। আমি সিম্পলি বলতে পারি সাবিনা টু দি পাওয়ার কিউ, আমি এভাবে বলি না যে 3 সাবিনা টু দি পাওয়ার কিউ। ঠিক আছে,
আমি এভাবে বলবো না 2 রহিম টু দি পাওয়ার কিউ, এভাবে বলার কোনো মানে হয়? আমি এভাবে বলতে পারি যে রহিম টু দি পাওয়ার কিউ, সাবিনা টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে ওই রহিমের আগে সংখ্যা বসানোটা দরকার না বা বসাইতে নাই, কারণ একটা মানুষকে 2 রহিম, 3 রহিম, 4 রহিম বলে ডাকা হয় না। সুতরাং এইটা যেন খেয়াল থাকে, এখানে যেন কোনো সংখ্যা না বসে। সংখ্যা বসানোটা একদমই টোটালি ব্যান্ড বা হারাম, কারণ সংখ্যা কোনো বসানোই যাবে না। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম, তাহলে এম আয়নের গুণ মান কত? 2s। তাহলে এই 2s এর স্কোয়ার আছে, আর এটার মানটা হলো কত? 3s। এই 3s এর কি হবে? তাহলে টোটাল মিলে এটা 4s স্কোয়ার, আর এটা হলো 27s টু দি পাওয়ার কিউ। সব মিলে হবে 108s টু দি পাওয়ার 5। আশা করি 5টা আয়ন হলে তাদের 4s কিউ ওই কেএসপি কি করে বের করতে হবে সবাই পারবা, কারণ আমাদের ম্যাথ হয়ে গেছে বলতে পারো, কারণ ম্যাথ যেটুকু করার এখানেই শেষ। এখন একটা আমি ম্যাথ দেখাই দিব, ম্যাথ দেখাই দিয়ে আমাদের কতগুলো প্র্যাকটিস দেখাবো। ধরো আমার কাছে যৌগ দেওয়া হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে মান দেওয়া আছে 30 ml, 0.001 m, আর এটা বলে দিল যে এটা এ পাত্র, আর আলাদা করে লেখা আছে এর নিচে এ পাত্র না দিয়ে এক্স পাত্র, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা, দ্রাব্যতা এটা নিচে লিখে দেওয়া থাকবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 0.0025 m। গদাকে আমাদের বলল যে এ পাত্রের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল বের করো। দ্রাব্যতা গুণফল কেএসপি বের করো। এটা যদি এখন আসে, আমাদের দুইটা জায়গায় আমরা মান দেখতে পাচ্ছি, একটা হলো এ একটা মান দেখতে পাচ্ছি ঘনমাত্রা, আবার এ একটা মান দিয়ে দেখতে পাচ্ছি। তো আমি বারবার করে বলছি যে দ্রাব্যতা মাস্ট বি একটা সম্পৃক্ত দ্রবণ। তাহলে এই জায়গাটায় এই দ্রাব্যতা মানে কি? একটা সম্পৃক্ত দ্রবণ। আর দ্রাব্যতা মানে হলো সম্পৃক্ত দ্রবণ। কেএসপি বের করতে গেলে আমাদের অবশ্যই অতি অবশ্যই দ্রাব্যতা লাগবে। ঠিক আছে, অর্থাৎ এই মানটা হলো ঘনমাত্রা, এই মানটাকে আমি দ্রাব্যতা বলতে পারি না। আর এটা যেহেতু দ্রাব্যতা বলে দিচ্ছে, এটা একটা সম্পৃক্ত দ্রবণের মান, আর সম্পৃক্ত দ্রবণের মানটা দিয়েই আমাদের কেএসপি বেরোবে। তো এখন যদি এটার আমি ম্যাথ করি, আমার কেএসপি আসবে 4টা আয়ন বিশিষ্ট 27s টু দি পাওয়ার 4। এই যে এস এর ভ্যালুটা আমি এখানে বসাবো, এই এসটা এটা নিব নাকি এটা নিব? অবধারিতভাবে এই মানটাকে নিব। কারণ কি? এটাই হলো আমার কিসের মান? এটাই হলো আমার সম্পৃক্ত দ্রবণের মান। আর যেটা মোল পার লিটারে আছে আমরা এটা সরাসরি বসাই দিতে পারি। আর এটা কেন নিব না? কারণ এটা ঘনমাত্রা। এটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত নাকি অতিপৃক্ত আমার জানা নাই। এই ঘনমাত্রাটা মানে এই দ্রবণটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত নাকি অতিপৃক্ত আমার জানা নাই, সুতরাং ওইটা দিয়ে কেএসপি বেরোবে না। এই মানটা দিয়ে যেটা বেরোবে সেটা কেআইপি বেরোবে। এই মানটা যদি দিয়ে আমরা, এটার যদি আমরা কেআইপি করে দিই, মানে 27s টু দি পাওয়ার 4ই আসবে, তখন ওই মানটা ব্যবহার করে যদি আমি ম্যাথ করি তখন সেটা কেএসপি আসবে না, সেটা কেআইপি আসবে। সুতরাং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল বের করতে বললে অবশ্যই এই মানটাই বসবে। এখন আরেকটা জিনিস, এই যে 27s টু দি পাওয়ার 4টা কিভাবে আসছে, এইটুকু কিভাবে আসছে সেটা আমি প্রথমে দেখাই নাই। কেন দেখাই নাই? কারণ আমি চাই 100% অ্যাকুরেসি। আমার স্টুডেন্টরা কখনোই এই ম্যাথ ভুল করে না। কেন ভুল করে না? কারণ ওর মাথায় আগে থেকে থাকে যে 4টা আয়ন বিশিষ্ট হলে তাদের 27s টু দি পাওয়ার 4 হয়। আর যারা এই হিসাব জানে না, কেউ 9s কিউব করে ফেলে। সে হিসাব করতে যায়, এটা সে হিসাব করতে যেয়ে লেখে কি 4s কিউব, কেউ 9s কিউব বানাই ফেলে, কেউ 9s স্কোয়ার বানাই ফেলে, কেউ 27s স্কোয়ার করে ফেলে। মানে এই s টু দি পাওয়ার 4 পর্যন্ত আসতে পারে না। এই 27s টু দি পাওয়ার 4টা কিভাবে আসছে এটাই বের করতে পারে। লিস্ট এই জায়গা থেকে যদি কেউ শুরু করে ম্যাথটা, তাহলে সে এর অ্যান্সার তো নিয়ে আসতে পারলোই,
আর যে 27 s⁴ এটা সে আলাদা করে দেখাই দিতে পারবে। এটা আলাদা করে দেখাই দেওয়ার অর্থটা কি দাঁড়াচ্ছে, যে তুমি যদি নাও পারো, ধরো এটা তুমি 27 s⁴ জানো এটা হবে, কিন্তু নিয়ে আসতে পারতেছো না, তারপরেও যদি এখানে 27 s⁴ গোজামিল দিয়ে তৈরি করে দিয়ে আসে, তবুও টিচার ধরতে পারবে না, চুরি করা এক ধরনের। তো আশা করা যায় এই 27 s⁴ কেউ 4 বের করতে পারবে না এমন কেউ থাকবে না। এটা সমতা করে দিলে এটা আসে al3+। আমরা সমতার নিয়ম শিখাইছি, সুতরাং এখন আর এটা নিয়ে কি চলছে বলার কিছু নাই। তাহলে এটা যদি এস হয়, এটা হবে এস, এটা হবে 3s। এখান থেকে 27 s⁴ কিভাবে আসছে অবভিয়াসলি কিন্তু দেখাতে হবে। এইটুকু যদি তুমি না দেখাও তাহলে কিন্তু তোমার মার্কস ফুল দিবে না, যে এটা এস আর এটা হলো 3s এর কিউব সমান 27 s⁴। তুমি এটা দেখায় তারপর মান বসাই দিবা। প্রয়োজনে এটা উপরে দেখাতে পারো, সমস্যা নেই, তার নিচে এটা করতে পারো, অথবা পাশে দেখাইতে পারো যে কেন 27 s⁴ আসছে। তাহলে দুইটা যদি মান দেয়া থাকে ঘনমাত্রা, সেক্ষেত্রে কোন মানটাকে নিতে হবে? অবশ্যই দ্রাব্যতার ভ্যালুটাকে আমাদের কেএসপি তে নিতে হবে। এই ঘনমাত্রা দিয়ে যদি কেউ ম্যাথ করো তাহলে কিন্তু ম্যাথ ভুল হবে। প্রথম কথা গেল এটা। 2 নাম্বার কথা হলো, কখনো কখনো এককের চেঞ্জ দেখতে পাবো আমরা। যেমন আমি বললাম যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড LOH3, এটা হলো 250 ml এর একটা দ্রবণ। এর ঘনমাত্রা এখানে লেখা আছে 0.0025, 0.0002 গ্রাম পার লিটার, 250 ml সম্পৃক্ত দ্রবণ। এটা একটা সম্পৃক্ত দ্রবণ। এই সম্পৃক্ত কথাটা বলার মানে হলো কি, যে এটা একটা দ্রাব্যতার ভ্যালু। সম্পৃক্ত দ্রবণ মানে কি, দ্রাব্যতা দেয়া আছে। দ্রাব্যতা দেয়া থাকলে আমাদের গদাকে প্রশ্ন হবে যে এ পাত্রের দ্রবণের কেএসপি নির্ণয় করো, কেএসপি নির্ণয় করো। এখন আমাদের সামনে এককের একটা মাইক্রো স্কেল হয়েছে। আমরা ভালো করেই জানি যে দ্রাব্যতা বের করতে, যে কেএসপি বের করতে যে এস এর ভ্যালু দরকার, এস এর ভ্যালুটা অবশ্যই একটা কি হওয়া লাগবে। এর অ্যান্সার এখান থেকে করি। এর কেএসপি যেহেতু 4টা আয়ন, 27 s⁴ এমনিতে আমি বুঝতে পারছি যে এটা 27 s⁴। কথা হলো এই যে এস এর ভ্যালু, এই এস এর ভ্যালুটা বারবার বলছি যে এস এর ভ্যালুটা অবশ্যই একটা মোল পার লিটার একক হওয়া লাগবে। তো এই জায়গাটায় মোল পার লিটার দেয়া নাই। তো তোমার প্রথম কাজ হবে কি, পাশে এরকম দাগ দিয়ে যে এখানে এস সমান বলে লেখা, এখানে এস সমান 0.002 গ্রাম পার লিটার। এই এসটাকে মোল পার লিটারে নিয়ে আসতে হবে, দ্রাব্যতা এসটাকে মোল পার লিটারে একবারে নিয়ে আসতে পারো 0.002। আণবিক ভর দিয়ে ভাগ। কিভাবে ভাগ করতে হবে বা এককের কনভার্সনটা কি, যারা জানো না তারা লেখো যে এককের কনভার্সন কিভাবে করতে হবে। এককের কনভার্সনটা করতে হবে এভাবে, গ্রাম পার লিটার থেকে যদি মোল পার লিটারে আমার যেতে হয় তাহলে কিভাবে যাব? গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে যাওয়ার নিয়ম, লম্বা দাগ দিই। খেয়াল করো, এই যে গ্রাম পার লিটারের পেছনে পার লিটার আছে, এটার পেছনেও পার লিটার আছে। তার মানে দুইটার পেছনে একটা কদু আছে। এই কদু কদু আমার কোনো ঝামেলা করতেছে না, আমি কদু বলি কারণ কি, যে এই জিনিস দুইটার পেছনে যেহেতু সেম, এই দুইটার কোনো ঝামেলা নাই। ঝামেলাটা কি, যে গ্রামটাকে মোলে নেওয়া। গ্রামকে মোলে নেওয়া যায় কি করে, আণবিক ভর দিয়ে ভাগ দিয়ে। আর মোল থেকে যদি কখনো গ্রামে আসতে চায় আণবিক ভর দিয়ে গুণ। তাহলে সিম্পল ঘটনা, যে গ্রাম পার লিটার থেকে যদি আমি মোল পার লিটারে যেতে চাই, আণবিক ভর দিয়ে ভাগ দিব। গ্রাম পার লিটার থেকে যদি মোল পার লিটারে যায়, আণবিক ভর দিয়ে ভাগ। তাহলে এই জায়গায় যে এস এর ভ্যালুটা আমি বসাবো, ওই এস এর মানটা এখন 0.002
ভাগের আণবিক ভর। অ্যালুমিনিয়ামের ভর হলো 27, আর অক্সিজেনের ভর 16 প্লাস 1 ইন্টু 3। এটা 351 প্লাস 27 মানে 78। এইটাকে 78 দিয়ে ভাগ দিলে এটা মোল পার লিটার হয়। এখন যদি তুমি গাধার মতো বলো যে আমার তো আণবিক ভর মুখস্থ নাই, তাহলে তোমার থাপড়ানো উচিত। ক্লাস 12-এ পড়ো, 1 থেকে 30 মৌলের আণবিক ভর জানো না, তোমার থাপড়াইতে থাপড়াইতে ক্লাস 8-এ ভর্তি করে দেওয়া উচিত। ঠিক আছে? সায়েন্সের স্টুডেন্ট হওয়ার যোগ্য না। তাহলে যারা 1 থেকে 30 পর্যন্ত না জানো, এই থাপড় খাওয়ার আগে অবশ্যই মৌলের পারমাণবিক ভর মুখস্থ করে ফেলবা। তা না হলে কিন্তু প্রতি পদে পদে কেমিস্ট্রিতে বিপদে পড়বা, সামনে অ্যাডমিশনেও বিপদে পড়বা। আর এরপরে পরবর্তী স্টেজে তো গেলে টিচাররা ইউনিভার্সিটিতে গিয়ে যদি আণবিক ভর না বলতে পারো, এমন অপমান করবে যে বলবে এক্ষুনি এটারে এটারে এই এলিয়েনটারে বাইরে বের কর। ঠিক আছে? তাহলে আণবিক ভর জানো না তাদের জন্য কেমিস্ট্রি পড়াটা দুঃখজনক, যে ক্লাস 12-এ আসছে এখনো 30টা মৌলের আণবিক ভর পারমাণবিক ভর বের করতে পারে না। তাদের জন্য খুবই বিপদ। তাহলে এখানে এস এর ভ্যালু, এই যে এখান থেকে যে এস এর ভ্যালুটা আসবে সেটা বের করে দিলেই হয়ে যাবে। যারা আণবিক ভর জানো না তাদের জন্য আমি কিছু বলি। তুমি কোন কোন মৌলের গুলোর 1 থেকে একেবারে 20 পর্যন্ত একটাও বাদ দেওয়া যাবে না, 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক ভর অবশ্যই মুখস্থ। 1 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর একটাও বাদ দেওয়া যাবে না, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপরে তুমি বাদ দিতে পারো কোনগুলা। 21 তোমার কখনো কাজে লাগবে না, মানে স্ক্যান্ডিয়াম, যেটা স্ক্যান্ডিয়াম কাজে লাগবে না, টাইটেনিয়াম কাজে লাগবে না, ভ্যানাডিয়াম কাজে লাগবে না, এই 3টা কাজে লাগবে না। এই 3টা বাদ, এই 3টা বাদ, মানে 21, 22, 23 বাদ। 24 তোমার কাজে লাগবে, ক্রোমিয়ামের আণবিক ভর 52, এটা কাজে লাগবে। আচ্ছা, ম্যাঙ্গানিজ 55, রেয়ার কেস, কম কাজে লাগবে। আচ্ছা, আয়রন কাজে লাগবে, কোবাল্ট কাজে লাগবে, নিকেল কাজে লাগবে, কপার কাজে লাগবে, জিঙ্ক কাজে লাগবে। তাহলে 1 থেকে 20 পর্যন্ত কোনো মাপ নাই, সবগুলোই মুখস্থ রাখতে হবে। আর 24 থেকে মানে ক্রোমিয়াম 24, এই যে ক্রোমিয়াম 24 থেকে 30 পর্যন্ত, মানে তুমি 21, 22, 23 বাদ দিতে পারো, কারণ এই 3টা আমাদের কাজে আসবে না। তাহলে 21, 22, 23 বাদ দিয়ে 24 থেকে আবার 30 পর্যন্ত। এই সিম্পলি এই কয়টা মৌলের পারমাণবিক ভর যদি কেউ না জানে, তাহলে তার জন্য খুবই খুবই দুঃখজনক। ঠিক আছে? আর আমাদের এই যে চ্যাপ্টার আমরা পড়ছি, এখানে আমাদের ম্যাক্সিমাম যৌগগুলো সচরাচর পরিচিত, আয়রন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এগুলো দিয়ে থাকে। তা আয়রন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, অক্সিজেন, অক্সিজেন যে 16, তারপরে নাইট্রোজেন যে 14, অক্সিজেন 16, নাইট্রোজেন 14, অ্যালুমিনিয়াম 27, ম্যাগনেসিয়াম 24, এইসব পারমাণবিক ভর জানে না এমন কেউ যদি থাকে, তো সেই গাটা থাকে কি করা উচিত? থাপড়ানো উচিত। তাই আণবিক ভর মুখস্থ না করে কেউ কেমিস্ট্রিতে পড়তে পারবে না। ঠিক আছে? যাদের মুখস্থ নাই তারা অবশ্যই মুখস্থ করে ফেলবে। ওকে, তাহলে এটার যে অ্যান্সার আসে অ্যান্সার বসাই দিবা, অ্যান্সার বসাই দিলে হয়ে যাবে। তার অ্যান্সার আসছে 2.56, আমি দেখলাম না। ওকে, এখন আসা যাক যে বোর্ড প্রশ্ন আমরা সলভ করি। বোর্ড প্রশ্ন আমরা সলভ করি। বোর্ড প্রশ্ন দেখি কোথায় আছে। প্রথমে আছে দেখো, ঢাকা বোর্ড 22 7-এর গতে আছে, ময়মনসিংহ বোর্ড 22 7-এর গতে আছে, রাজশাহী বোর্ডে আছে গ্রাম পার লিটার থেকে, দিনাজপুর বোর্ডে আছে গ্রাম পার লিটার থেকে, সিলেট বোর্ড 21-এ আছে, বরিশাল বোর্ড 21-এর 1-এর গতে আছে। তো আমি প্রথমে ঢাকা বোর্ড 22-এর প্রশ্নটা উঠাই। ঢাকা বোর্ড 22 প্রশ্ন উঠাইতে হবে। প্রশ্ন, ঢাকা বোর্ড 22-এর 7-এর গতে ছিল, তাই না? ঢাকা বোর্ড 22 7-এর গ। দেখো, ঢাকা বোর্ড 22 7-এর গ, এই যে এখানে দেয়া আছে, এই যে 7 দাগ, 7-এর গ। প্রশ্ন হলো যে M2N3 একটা দ্রবণ, এই দ্রবণের এখানে একটা মান লেখা আছে, এটা এম লেখা আছে কিন্তু এটা সম্পৃক্ত দ্রবণ কিনা বলে না।
যখন গ দাগের প্রশ্নতে যাচ্ছে তখন বলছে দ্রবণটি সম্পৃক্ত হলে, এই দ্রবণটি সম্পৃক্ত কথাটা যদি না দিকে দিত তাহলে আমরা কেএসপি বের করতে পারতাম না। এই জন্য তারা বলে দিচ্ছে যে এই দ্রবণটিকে সম্পৃক্ত ধরো। ধরে M2N2 এর দ্রাব্যতা গুণফল হিসাব করো। তা খুবই সিম্পল নিয়ম। 108 S⁵ যেহেতু 5টা আয়ন বিশিষ্ট একটা যৌগ, আর এস এর ভ্যালুটা একদম সরাসরি আমাদের লুতুপুতু ম্যাথ মোল পার লিটারে দিয়ে রেখে দিচ্ছে। তাহলে 108 S⁵ যদি এস এর ভ্যালু বসাই দাও, কাজ হয়ে যাবে। প্রথম কাজ, অবশ্যই অবশ্যই প্রশ্ন সিকিউ খাতায় উঠায়, মানে উদ্দীপক না উঠায় কেউ ম্যাথ করতে যাবে না। আমি বারবার এই কথাটা বলি, অনেকে উদ্দীপক ছাড়াই খাতায় শুধু ম্যাথ করে রাখে। এদের জন্য পরীক্ষার খাতায় দুঃখজনক ঘটনা ঘটবে, সে প্রশ্ন দেখে চিনতে পারে না যে এই প্রশ্ন যে সে করে আসছে, সে এটা দেখে চিনতে পারে না। তো এই কাজ জন্য কেউ করবে না। এটা খুবই বাজে একটা বদ অভ্যাস যে প্রশ্ন না লিখে অ্যান্সার লিখে রাখা। অবশ্যই উপরে প্রশ্ন লিখে নিচে অ্যান্সার লিখতে হয়, তাহলে ওই প্রশ্নটা যে এরকম পরীক্ষার সময় তোমার এটা মনে থাকবে। না, অ্যান্সার লেখা আছে তোমার খাতায়, কিন্তু তুমি চিনতে পারবে না যে এই প্রশ্নটা আসলে এটা এরকম। বলছে পাত্র 1। আমি বাধ্য হয়ে লিখতেছি, আমার কিন্তু লেখার প্রয়োজন ছিল না, কিন্তু তোমরা গাধা, এই গাধারা আমি না লিখলে ওরাও লিখবে না, অ্যান্সার লেখা শুরু রেখে দিবে। এজন্য আমি বাধ্য হয়ে আবার একটু লিখতেছি বোর্ডে, যে পাত্র 1 এর দ্রবণটি সম্পৃক্ত হলে, সম্পৃক্ত হলে M2N3 এর কেএসপি কত? M2N3 এর দ্রাব্যতা গুণফল কত? দ্রাব্যতা গুণফল কত? তো এটা 5টা আয়ন বিশিষ্ট, আমরা অ্যান্সার শুরু করব। আগে থেকেই অ্যান্সারে চলে যাবে একদম সাথে সাথে, যে কেএসপি সমান 108 S⁵ এটা আমি কেন আগে করি? কোনো টিচার কিন্তু এখান থেকে শুরু করে না, কিন্তু আমি এখান থেকে শুরু করি কেন? কারণ আমার স্টুডেন্ট কখনো এই ম্যাথ ভুল করবে না, আমি গ্যারান্টি দিব। কেন গ্যারান্টি দিয়ে বলতে পারবো? কারণ ওদের অ্যান্সার মুখস্থ যে এটা 108 S⁵ হবে। অ্যান্সার বের করার পরে 108 কি করে আসছে সেটা তুমি আলাদা করে দেখাই দিবা। এটা দেখাইতে গেলে তখন সে আর ভুল করে না। কিন্তু এই যে 108 S⁵ নিয়ে আসতে গেলে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, সেটা ভুল করে ফেলে। তাহলে এখানে এই যে 108 S⁵ এস এর ভ্যালুটা বসাই দিলাম, যে 108 S⁵ কেন? কারণ এটা 5টা আয়ন বিশিষ্ট। এস এর ভ্যালুটা দেখো সরাসরি মোল পার লিটারে দেওয়া আছে। 108, এস এর মান হলো 3 × 10⁻³ মান বসাই দিলে অ্যান্সার চলে আসবে। আর এই কেএসপির কোনো একক দরকার নাই, যা আসবে ওইটাই লিখবা, একক দেওয়ার দরকার নেই। একক হলো চেঞ্জ হয়। তা এখানে এই S⁵ কিভাবে আসছে সেটা কিন্তু অবশ্যই দেখাতে হবে। যদি কেউ এটা না দেখাও তাহলে কিন্তু মার্কস কাটবে। সুতরাং এটা অবশ্যই দেখাইতে হবে। চার্জ দিয়ে দিলাম, এবার সমতা করি। এম হলো 2টা, এন হলো 3টা। তাহলে এটা এস হলে এটা হবে 2S, এটা হবে 3S। M3 প্লাস এর স্কোয়ার, N2 - এর কিউব। তাহলে এটা হলো 2S² এটা হলো 3S⁵ সমান 108 S⁵। এটা কি করে আসছে অবশ্যই পাশে দেখাই দিয়ে ম্যাথ করে দিলাম, ম্যাথ করলেই হয়ে যাবে। তো এই ম্যাথ আমরা শেষ করলাম। এর পরের ম্যাথে আমরা চলে যাচ্ছি। গ্রাম পার লিটার থাকলে কি করতে হয়, এরকম একটা ম্যাথ করি। এই যে রাজশাহী বোর্ড 22 7-এর 8-এর গতে আছে। তো আমরা রাজশাহী বোর্ডে চলে যাই। ময়মনসিংহ, রাজশাহী বোর্ড, এই যে রাজশাহী বোর্ড 22-এর 8-এর গতে আছে। এখানে আছে দেখো, এই যে রাজশাহী বোর্ডে 8-এর গতে আছে। এখানে মানটা গ্রাম পার লিটারে বলে দেয়া, এই যে গ্রাম পার লিটারে বলে দেওয়া আছে। আর গদাকে বের করতে হবে কি, উদ্দীপকের এ পাত্রে দ্রব্যের দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। তো আমরা 8-এর গ করে ফেলি। তাকে কাজ হলো কি, আমাদের অবশ্যই প্রশ্নটা ওটাই ফেলা।
অবশ্যই প্রশ্নটা খাতায় আগে তুলে ফেলো তাহলে। এটা হলো আরবি 22, 8 দাগের প্রশ্ন। প্রশ্ন দেওয়া আছে যে 25°C টেম্পারেচার, 25°C অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণ, আর এটা হলো 1.5 × 10⁻³ গ্রাম পার লিটার। 1.5 × 10⁻³ গ্রাম পার লিটার এ পাত্র। গদাকে বলা হয়েছে যে এ পাত্রে দ্রবের দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। এ পাত্রের দ্রবের দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। গুণফল নির্ণয় করো। এখন তোমার কোশ্চেন হতে পারে যে এরা তো বলে দেয় নাই যে এটা সম্পৃক্ত দ্রবণ, তাহলে আমি কি করে কেএসপি বের করব? তো এরা যেহেতু বলে নাই, এই জায়গাটাই বলে নাই, অবশ্যই একটা অপরাধ করছে যে এটা একটা সম্পৃক্ত দ্রবণ, অবশ্যই বলা উচিত ছিল। কিন্তু যেহেতু এ পাত্রের দ্রবের আর কোনো মান নাই, মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আর কোনো দ্রাব্যতা বলে মান দেয়া নাই, সুতরাং এই মানটাকেই আমরা সম্পৃক্ত ধরে নিব, অর্থাৎ দ্রাব্যতা ধরে নিব। তো আমাদের দ্রাব্যতা গ্রাম পার লিটারে আছে। প্রথমত আমরা অ্যান্সার যদি এখান থেকে শুরু করি, তাহলে এর কেএসপি যে হবে 27 S⁴, এটা আমরা সবাই জানি। কিভাবে জানি? যে 4টা আয়ন আছে, একটা অ্যালুমিনিয়াম আর 3টা ক্লোরিন। এই এস এর ভ্যালুটা আগেই বলছি যে মোল পার লিটার হওয়া লাগবে, না হলে কাজ করবে না। তাহলে এই এস এর ভ্যালুটা যদি মোল পার লিটারে না নিয়ে এসে বসাই, তাহলে আমাদের ম্যাথ ভুল হবে। তাহলে প্রথম কাজ আমাদের যে এসটাকে মোল পার লিটারে নিয়ে আসা। তাহলে এস সমান দেওয়া আছে 1.5 × 10⁻³ এটাকে মোল পার লিটারে নিয়ে আসা। একটু আগে দেখাইছি যে গ্রাম পার লিটার থেকে যদি মোল পার লিটারে কনভার্ট হতে হয়, তাহলে অবশ্যই আণবিক ভর দিয়ে ভাগ দিতে হবে। এটাকে আণবিক ভর দিয়ে ভাগ দিব। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আণবিক ভর হিসাব করতে হবে। অ্যালুমিনিয়াম হলো 27, আর একটা ক্লোরিন হলো 35.5 × 3, তাহলে কত আসে? 35.5 × 3 প্লাস হলো 27, তাহলে টোটাল মিলে আছে 133.5। তাহলে 133.5 আসে এটা, 133.5। এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ দিই 133.5 দিয়ে, তাহলে এস এর ভ্যালু কত হয় সেটা 1.5 × 10⁻³ 1.5 × 10⁻³ ভাগ 133.5, তাহলে এটা আসে হলো 1.123 × 10⁻⁵। তাহলে 1.123 × 10⁻⁵, এটা মোল পার লিটারে চলে আসছে। এই যে ভ্যালুটা এখন মোল পার লিটারে আসছে, আমি সরাসরি এস এর মানটা এটা বসাই দেবো। তাহলে 1.123 × 10⁻⁵ যেটা আসবে সেটা হলো অ্যান্সার। এখন অ্যান্সারটাও করে দিই। অ্যান্সার টু দি পাওয়ার 4 ইন্টু কত, 27, 4.30 10⁻19, 4.30 × 10⁻303, 3 ঘর পর্যন্ত নাও, ইন্টু 10⁻19, এত। এখন এই যে মানটা আসছে 27 S⁴, এটা কিভাবে আসছে এটা কিন্তু তোমার দেখাই দিতে হবে। এটা তুমি হয় উপরে দেখাবা, না হয় নিচে দেখাবা। তুমি চাইলে উপরে দেখাইতে পারো, এর উপরে, এই যে এর উপরে, অথবা পাশে দেখাতে পারো। কিন্তু এটা যদি না দেখাও তাহলে কিন্তু তোমার মার্কস ফুল দেওয়া হবে না। তো এটা কেন 108 S⁴ আসছে? এটা এস হলে এটা এস, এটা হবে 3S। তাহলে এর কেএসপি বের করতে গেলে অ্যালুমিনিয়াম 3+ আয়ন আর Cl- আয়ন এর কিউব, এটা এস, 3S এর কিউব সমান 27 S⁴। চাইলে ওপরে দেখাতে পারো এভাবে,
আর যদি উপরে না দেখাতে চাও পাশে দেখাই দিবা, তাহলে হবে। ওকে, তাহলে দ্রাব্যতা দেয়া থাকলে দ্রাব্যতা গুণফল বের করা আশা করি সবাই পারবা। তোমাদের হোমওয়ার্ক থাকবে কোনগুলা? হোমওয়ার্ক থাকবে এই যেগুলো করানো হয় নাই, এগুলো হলো তোমাদের বাসার কাজ। তাহলে এখান থেকে বাসার কাজ থাকবে হলো রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড আর রাজশাহী করছি, ময়মনসিংহ বোর্ড 7-এর গ করবা, দিনাজপুর বোর্ড 22 2-এর গ করবা, সিলেট বোর্ড 21 3-এর গ করবা, বরিশাল বোর্ড 21 1-এর গ করবা। তো এই কাজগুলো হলো তোমাদের বাসার কাছে, এই যে 2টা 3টা 4টা, 4টা প্রশ্ন বাসার কাজ। তাহলে এই বাসায় এই 4টা প্রশ্ন প্র্যাকটিস করলে এই টপিক থেকে বা এই টাইপটা থেকে যদি প্রশ্নটা দেয়, তোমার প্রিপারেশন ফুল হয়ে যাবে। তা আমি 2টা ম্যাথ একটু দেখাবো, এক্সট্রা ম্যাথ, 2টা এক্সট্রা ম্যাথ একটু করে দেখাবো। সেই ম্যাথটা কি? আয়নের ঘনমাত্রা কখনো কখনো দেয়া থাকে। আয়নের ঘনমাত্রা দেয়া। আয়নের ঘনমাত্রা দেয়া এরকম একটা ম্যাথ আমরা যদি দেখি, ধরো এরকম বললো যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে ওইস আয়নের দ্রাব্যতা বলে দিল। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে ওইস আয়নের দ্রাব্যতা বললো যে 1.25 ইন্টু 10⁻³ বা 4.25 10⁻³ হলে AlOH3 এর কেএসপি কত? আর 2 নম্বর ম্যাথ আমি বললাম যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে ওইস আয়নের দ্রাব্যতা 0.038 গ্রাম পার লিটার হলে AlOH3 এর কেএসপি কত? 2টা জায়গাতে আসলে কি দেয়া আছে? আয়নের ঘনমাত্রা দেয়া। উচিত ছিল কি যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা দেওয়া বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা সম্পৃক্ত দ্রবণ দেওয়া উচিত ছিল। ঠিক আছে, কিন্তু এই জায়গাটায় সমস্যাটা কি, যে আয়নের ঘনমাত্রা দিয়ে দিছে। তা এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি বের করতে গেলে আমরা 1 নম্বর প্রশ্নটার আগে অ্যান্সার করি, একের অ্যান্সার করতে যে আমরা বুঝতেই পারতেছি যে এর কেএসপির ভ্যালুটা হবে 27 s⁴। এস এর মানটা বসালে আমাদের অ্যান্সার। কিন্তু এস এর মানটা আসলে কোনটা বসাই? আমরা যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে একটু ভেঙে দেখাচ্ছিলাম যে অ্যালুমিনিয়াম 3+ আর হলো 3OH-, এইটা যদি এস হয়, এটা হবে এস আর এটা হবে কত? 3s। প্রশ্নে যে আমাদের মান দেয়া আছে, এই এসটার ভ্যালুটাই কিন্তু আমরা ডিরেক্ট এখানে বসাই দিই। এই যে এস এর মানটাই আমরা এখানে বসালে অ্যান্সার চলে যায়, কিন্তু ওরা ওই এস এর মানটা দিয়ে দেয় নাই, ওরা ওই সায়নের মান দিছে। ওই সায়নের মান মানে এই যে 3s এর মান দিয়ে দিছে যে 4.35 10⁻³ তাহলে এখান থেকে আমার এস এর ভ্যালুটা নিয়ে এখানে বসাতে হবে। তাহলে সত্য মতে আমি লিখতে পারি এখানে যে সত্য মতে 3s সমান কত? 4.25 × 10⁻³ তাহলে এস সমান হলো 4.25 × 10⁻³ ভাগ হলো 3। এই যে এস এর মান আমাদের এখন চলে আসছে 4.25 10⁻³ ভাগ 3। তাহলে এটা আসে হলো
1.41 ইন্টু 10⁻³ তাহলে এই মানটা হলো আমাদের এস এর ভ্যালু, এই জায়গাটায় ওইটাই বসবে, যে 27 1.41 ইন্টু 10⁻³ টু দি পাওয়ার কত 4। তা এই যে 3s এর ভ্যালুটা দেয়া, এটা দেখে আবার অনেকে গাধার মতো একটা প্রশ্ন করে, যে এখানে তো ওরা থ্রি থ্রি ওয়েজ বলে নাই, যে এই জায়গাটায় শুধু ওয়েজ বলছে, তো থ্রি ওয়েজ এর মান তো বলে নাই। আমি সেই গাধাদের বলতে চাই, যে তোমার নাম যদি রহিম হয়, তোমাকে কেউ তিন রহিম বলে ডাকে, এই তিন রহিম এদিকে আয়, ওই দুই রহিম এদিকে আয়, এরকম বলে তো কেউ ডাকে না। তা সুতরাং ওইজ আয়ন, ওকে আমি তিন ওয়েজ বলবো কেন? আমি তো ওয়েজ বলেই ডাকলেই ওর ডাক শুনবে, ওকে তিন ওয়েজ বলে তো ডাকলে তো এর কোনো মানে হয় না। সুতরাং এখানে থ্রি দেয় না, হয় না। ঠিক আছে, যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ওইস আয়নের দ্রব্যতা মানে আসলে এই থ্রি এস এরই মান। কারণ কি, দ্রবণের মধ্যে সে থ্রি এস হিসেবে আছে, থ্রি এস হিসেবে আসলে সেখান থেকে এস এর ভ্যালুটা বসাই দিলে আমাদের কাজ শেষ। 2 নম্বর ম্যাথটাতে শুধু একটু এককের মাইনাস আছে। 2 নম্বর ম্যাথটাতে একই ম্যাথ, কিন্তু ওই আয়নের দ্রাবকটা কিসে দেয়া আছে, গ্রাম পার লিটারে দেয়া। তো এই গ্রাম পার লিটার দেয়া থাকলে আমরা ভালো করেই জানি যে মোল পার লিটার ছাড়া এটা কাজ করে না। দ্রাব্যতা বের করতে গেলে অবশ্যই এস এর মানটা মোল পার লিটারে বের করতে হবে। তো প্রথমত আমাদের এই ম্যাথটাকে যদি আমরা এই পর্যন্ত, এই মোল পার লিটার পর্যন্ত নিয়ে যাই, তাহলে দেখো দুইটা ম্যাথ সেম হয়ে যায়। এই মানটাকে যদি আমরা এম এককে নিয়ে যাই, তাহলে তো আগের মতোই করতে পারবো। তো আমার প্রথম কাজ হবে কি, এই এককটাকে কনভার্ট করে দেওয়া। তো এই এককটাকে যদি মোল পার লিটারে কনভার্ট করে দিই, এস এর মান কত দেয়া আছে, 0.038 দেয়া আছে। 0.038, এটা হলো গ্রাম পার লিটার আছে। মানে এটা কোন আয়নের মান, ওইস আয়নের মান। ওইস এর আণবিক ভর কত, এই গাধা যদি এইটুকু না জানো, এটা হলো 16+1, তাহলে 17। অক্সিজেন হলো 16, হাইড্রোজেন 1, তাহলে এটা 17 দিয়ে ভাগ হবে শুধু। এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে, যে টোটাল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মান দিয়ে ভাগ হবে। কেন ভাগ হবে? হবেই না। কারণ যে এটা ওইস আয়নের মান, যেহেতু শুধু ওইস আয়নের মান দেয়া, তাহলে আণবিক ভর বের করতে এই ওইস আয়নের আণবিক ভর দিয়ে ভাগ দিতে হবে এটাকে। তাহলে 17 দিয়ে ভাগ হবে কিন্তু শুধু। তাহলে এটাকে যদি 17 দিয়ে ভাগ দিই আমরা, তাহলেই কাজ হয়ে যাবে। এটা মোল পার লিটারে আসবে, তাহলে 0.038 ভাগ 17। তাহলে এটা আছে 2.23 2.23 ইন্টু 10⁻³ এটা এখন মোল পার লিটারে আসছে। এই যে মোল পার লিটারে চলে আসছে। এবার এই জায়গার মানটা হলো এটা বসাতে হবে, 2.23 ইন্টু 10⁻³ 2 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে 2.23 10⁻³ এখান থেকে এস এর ভ্যালু 2.23 ইন্টু 10⁻³ ভাগ 3। তাহলে এটাকে আবার থ্রি দিয়ে ভাগ করলে এটা 7.45 আসে। তাহলে এখানে মান আসছে হলো 7.45 ইন্টু 10⁻⁻⁴। 7.45 ইন্টু 10⁻⁻⁴ এই মানটা এখন এখানে বসাই দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 27 ইন্টু 7.45 ইন্টু 10⁻⁻⁴। এই জায়গায় এর উপরে একটা পাওয়ার দিয়ে দাও, দিলে অ্যান্সার শেষ। তো এই যে এক্সট্রা দুইটা ম্যাথ করাইছি, আজ পর্যন্ত এই ম্যাথ দেয় নাই, তবে যে কোনো সময় এরকম ঘুরানো দিতে পারে, যে এককের মায়ের পাশ আর যদি আয়নের ঘনমাত্রা দেওয়া থাকে, ওই আয়ন থ্রি এস থেকে বা যেটাই হোক সেটা থেকে আমাদের এসে এসে সেই এসটা বসাতে হবে। ঠিক আছে, তাহলে এইটুকু কাজ অবশ্যই আমাদের করতে হবে। ওকে, তাহলে এই হলো আমাদের এক টাইপ 1 এর ম্যাথ। এরপর আমরা চলে যাই টাইপ 2। টাইপ 2 তা কি ছিল দেখো, উল্টা, মানে টাইপ 1 এর ঠিক উল্টা ম্যাথ, একদমই ইজি। যে টাইপ 2টা আমি একটু দেখাই দিই। এই যে টাইপ 2 মানে 2 নম্বরের ম্যাথ, এই যে এটা দ্রাব্যতা গুণফল কেএসপি দেওয়া, ঘনমাত্রা বের করো। আয়নের দ্রাব্যতা বের করো, ঘনমাত্রা তো না এই জায়গাটায়। আয়নের দ্রাব্যতা, দ্রাব্যতা অথবা আয়নের ঘনমাত্রা বা আয়নের দ্রাব্যতা বের করো।
এটা হলো আমাদের 2 নম্বরের ম্যাথ। তাহলে এই টাইপটা আমরা করে দেখি। প্রথম, দ্রাব্যতা গুণফল দেওয়া মানে কেএসপি দেয়া, দ্রাব্যতা গুণফল কেএসপি দেয়া থাকবে এখানে। দ্রাব্যতা বের করো, দ্রাব্যতা বের করো, দ্রাব্যতা এস বের করো। তো এর প্রথম ম্যাথটা যেটা আসছে দেখো, ঢাকা বোর্ড 23-এর একের গতে আসছে। তো আমরা একটু ঢাকা বোর্ড 23টা বের করি। ঢাকা বোর্ড 23 একের গতে আছে দেখো। এই জায়গাটায় প্রশ্ন পড়ো, দেয়া আছে যে এম একটা যৌগ, ওটা আমাদের কাজে লাগবে না। আমাদের এই জায়গা থেকে কাজ যে 25°C তাপমাত্রায় AB2 এর কেএসপি দেয়া আছে। এই যে কেএসপিটা দেয়া, কেএসপিটা দেয়া। আর এই কেএসপি দেয়া আছে আমাদের গদাকে বলছে কি AB2 এর দ্রাব্যতা নির্ণয় করো। এখানে একটা প্রিন্টিং মিস্টেক ছিল, এই জায়গাটা টু কিন্তু ওরা বাদ ফেলাইছিল। এই টুটা কিন্তু হবে, এখানে ওরা AB2 লিখতে যে শুধু এবি লিখে ফেলছে, এটা একটা টাইপিং মিস্টেক। তাহলে উদ্দীপকের AB2 যৌগের দ্রাব্যতা নির্ণয়। তো আমি প্রশ্নটা লিখে ফেলি। ঢাকা বোর্ড 2023 একের প্রশ্ন, একের গ প্রশ্নে শুধুমাত্র এইটুকু তুললে হয়ে যায় যে 25°C তাপমাত্রায় AB2 একটা যৌগ, AB2 এর কেএসপি কত? 1.84 10⁻⁸, 1.84 ইন্টু 10⁻⁸। গতাকে বলছে কি যে AB2 এর দ্রাব্যতা নির্ণয় করো, দ্রাব্যতা নির্ণয় করো। এটা খুবই ইজি একটা প্রশ্ন। দেখো, তাহলে কেএসপি কত? যেহেতু এটা 3টা আয়ন বিশিষ্ট, আমরা অ্যান্সার শুরু করব আমার চূড়া নিয়ম থেকে। অর্থাৎ প্রথমত আমার ফর্মুলা জানা, যেটা 4s কিউ হবে, অবধারিত হবে। যেটা 4s কিউ যে হবে এটা অবধারিত কেন? কারণ এখানে একটা এ দুইটা বি আছে। আর আমরা 4s কিউ কি করে আসছে সেটা পাশে দেখাই দিতে পারবো। পাশে দেখাই দিতে হবে, এটা ম্যান্ডাটরি। 1.84 ইন্টু 10⁻⁸ সমান 4s কিউ। তাহলে বা S কিউ সমান এটাকে 4 দিয়ে ভাগ, 1.84 ইন্টু 10⁻⁸ ভাগ হলো 4। আর এইচ সমান ওইটাকে কি করতে হবে, আগে এটাকে তুমি একবারে করে নিয়ে আসতে পারো যে 1.84 ইন্টু 10⁻⁸ ভাগ হলো 4। ভাগ দিলে কত আসে? 4.6। তাহলে S কিউ সমান হলো 4.6 ইন্টু 10⁻⁹। এস সমান কি হবে, এটাকে ঘনমূল করতে হবে। তাহলে এস সমান 4.6 ইন্টু 10⁻⁹। এই জায়গায় একটা 3 হবে কিন্তু। এখন যে গাধারা বলবো আমি ক্যালকুলেটারে এটা তুলতে পারি না, তাদের সেই গাধাদের কি করা উচিত? মার দেওয়া উচিত। তাহলে এটা হবে ঘনমূল 4.6 10⁻⁹। 4.6 ইন্টু 10⁻⁹ আসে হলো 1.66 10⁻⁻3। তাহলে এই যে মান 1.66 ইন্টু 10⁻⁻3 মোল পার লিটার, অবশ্যই মোল পার লিটার আসবে। কেন মোল পার লিটার আসবে? আমরা আগেই বলছি যে কেএসপি থেকে যে এসটা, সেই এসটার এককটা অবশ্যই মোল পার লিটার। এই অ্যান্সার এটা। কিন্তু এই 4s কিউটা কিভাবে নিয়ে আসছো সেটা যদি তুমি না দেখায় দাও পাশে, তাহলে কিন্তু তোমার খবর আছে। খবর আছে বলতে মার্কস কেটে দেবে। একটা এ আর একটা বি। এ ওইটাকে কত দিছে? 2, এ 2 প্লাস বি এটাকে কত দিছে? 1। সমতা আনলে বি কয়টা? বি 2টা।
তাহলে এটা এস হলে এটা এস, এটা হবে 2s। তাহলে এর কেএসপি কি লিখবা? A2+ আয়ন আর হলো B- আয়ন, এটার স্কোয়ার। তাহলে এটা এস ইন্টু 2s এর কিউব, মানে 4s কিউব। মান বসাই দিলে আমাদের এস এর মান চলে আসবে। ঠিক আছে, তো এই গেল হলো ঢাকা বোর্ড 23 একের ম্যাথ। গ্রাম পার লিটারে আছে এরকম একটা করে দিই, গ্রাম পার লিটারে আছে এরকম একটা। দেখো গ্রাম পার লিটারে কনভার্টও করতে বলে, যেমন চিটাগাং বোর্ড 22-এর একের গতে আছে, চিটাগাং বোর্ড 22-এর একের গতে আছে যে আয়নের দ্রাব্যতা নিয়ে আসার পরে আবার তাকে গ্রাম পার লিটারে কনভার্ট করতে বলেছে। তো আমরা 22 সালের প্রশ্ন দেখি, চিটাগাং বোর্ড কততে আছে? চিটাগাং বোর্ড 22 একের গতে আছে। ঢাকা, রাজশাহী, দিনাজপুর, কুমিল্লা, চট্টগ্রাম, চিটাগাং বোর্ড এই যে একের 22। এখানে দেওয়া আছে দেখো যে MOH3, ওটা অবশ্য এটা ওই ম্যাথ না যদিও, তো আমরা এটা একটু পরে করি, এটা ওই ম্যাথ না। আমি একটা করে দেখাই যে কি করে গ্রাম পার লিটার নিয়ে আসতে বলে। ধরো আমি একটা ম্যাথ দিলাম যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে এবার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা 3.42 × 10⁻⁻10 হলে, আমি গদাকে কয়েকটা প্রশ্ন করলাম। 1 নম্বর প্রশ্ন করলাম যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গ্রাম পার লিটারে কত। 2 নম্বরে প্রশ্ন করলাম যে ওইস আয়নের, ওইস আয়নের দ্রাব্যতা মোল পার লিটারে কত, মোল পার লিটারে কত। আর 3 নম্বরে প্রশ্ন করলাম যে ওইস আয়নের দ্রাব্যতা গ্রাম পার লিটারে কত। তাহলে আমরা একের অ্যান্সার দেখি আগে। 1 নম্বরের অ্যান্সার, যেহেতু এটা 3টা আয়ন বিশিষ্ট, এর কেএসপিটা যে 4s কিউ হবে এটা কেউ জানো না, এমন কেউ মনে হয় নাই। তবে অবশ্যই কি করে 4s কিউ আসে এটা আগে দেখাই দিবা। এখানে আগে 4s কিউটা কি করে আসছে এটা দেখাবা, দেখানোর পর পরই তুমি এই জায়গায় চলে এসছো ধরে নাও। তাহলে এর কেএসপির ভ্যালুটা হলো কত? 3.42 × 10⁻⁻10 সমান 4s কিউ। এই জায়গা থেকে এস এর ভ্যালু নিয়ে আসো। তাহলে আমি একবারে এস এর ভ্যালু নিয়ে আসছি করে 4 দিয়ে ভাগ করতে হবে, তারপরে ঘনমূল করতে হবে, মানে এরকম। এই জায়গায় 4 হবে, 3.42 × 10⁻⁻10 ভাগ হলো কত? 4। তাহলে কত আসে? 3.42 × 10⁻⁻10 ভাগ হলো 4, আসে হলো 4.55 × 10⁻⁻11, এটাকে ঘনমূল 4.045। তাহলে এস এর ভ্যালু আমাদের আসছে 4.0405 × 10⁻⁻4। এটা মোল পার লিটারে আসবে, অবধারিত ভাবে এটা মোল পার লিটার আসছে। এখন আমার কাজ হলো কি, 1 নম্বর প্রশ্নে আসো। তো 1 নম্বর প্রশ্নে বলছে কি যে এর দ্রাব্যতাটা গ্রাম পার লিটারে নিয়ে আসতে হবে। আজকের ক্লাসের শুরুতে আমি দেখাইছিলাম যে মোল পার লিটার আর গ্রাম পার লিটারের কনভার্টটা, যাদের মনে নাই তারা আবার রিভাইন্ড করো যে কি করতে হয়। এই যে গ্রাম পার লিটার থেকে যদি মোল পার লিটারে যাইতে চাই, গ্রাম পার লিটার থেকে যদি আমি মোল পার লিটারে যেতে চাই, তাহলে কি করতে হবে? আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে।
গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে যেতে হলে, এবার আমার মোল পার লিটার থেকে যদি গ্রাম পার লিটারে আসতে চাই, তাহলে আণবিক ভর দিয়ে কি করব, গুণ দিব, সিম্পল নিয়ম। গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে যাওয়া মানে গ্রামকে মোলে কনভার্ট করা, আণবিক ভর দিয়ে ভাগ, আর মোলকে গ্রামে নিয়ে আসা মানে আণবিক ভর দিয়ে গুণ। তাহলে এই দেখা যাচ্ছে না আবার, কি কোথায়, আচ্ছা, এই জায়গাটা একটু মুছে দিই। এটা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি ছিল, ম্যাগনেসিয়াম ওর কেএসপি। তাহলে আমার কাজ কি, যে গ্রাম পার লিটার থেকে যদি মোল পার লিটারে চলে যায়, তাহলে পেছনে পার লিটার আছে, পার লিটার আছে, এটা হলো কদু। আমি এটা সিম্পলি বলি কি, যে এটা একটা কদু। তাও দেখা যায় না, এই যে এটার পেছনে একটা কদু আছে, এই কদু আমার কোনো ঝামেলা করতেছে না। এটার পেছনে একটা কদু আছে, কদু আমার কোনো ঝামেলা করতেছে না। সিম্পলি গ্রামকে মোলে কনভার্ট করবো আণবিক ভর দিয়ে গুণ। আর মোল পার লিটার থেকে, এইটা থেকে যদি এইটাতে আসি, মোল থেকে যদি গ্রামে আসি, তাহলে আণবিক ভর দিয়ে গুণ। তাহলে এখানে মোল আছে, মোলটাকে এই যে মোল পার লিটার আছে গ্রাম পার লিটার, তাহলে কি করবো, আণবিক ভর দিয়ে গুণ করে দিই। তাহলে 4.405 ইন্টু 10⁻⁻10 ইন্টু আণবিক ভর, ম্যাগনেসিয়াম হলো 24, আর অক্সিজেন হলো 16, আর 17, তাহলে 17 × 2 = 34, 34 আর 24 হলো 58। এটাকে 58 দিয়ে গুণ দিলে আমার এটা গ্রাম পার লিটারে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ 1 নম্বরের অ্যান্সার শেষ। তাহলে এর সাথে 58 দিয়ে গুণ দিলে আমার 0.025, 0.0255 গ্রাম পার লিটার চলে আসলাম। তাহলে 1 নম্বরের অ্যান্সার আমার ডান, যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গ্রাম পার লিটারে কত। 2 নম্বরে আসি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা না বের করতে বলে দেয়া আছে কিন্তু এটাই, যে Mg OH2 এর কেএসপি এত হলে ওএইচ আয়নের দ্রাব্যতা কত। তাহলে এখন আমার ওএইচ আয়ন বের করতে হবে, তা আমি এস বের করে নিছি আগে, যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা বের করছি। এখন এটা যখন বের করব, তখন আমার কি করতে হবে, এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ভেঙে দিতে হবে। এই জায়গায় লিখি আমি, তাহলে 2 নম্বর প্রশ্ন, 1 নম্বর পর্যন্ত আসার পরে, এটা 2 নম্বর করলে আগে কিন্তু এই পর্যন্ত আসতেই হবে আমাকে। এই পর্যন্ত আসার পরে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ভেঙে দিয়ে ওইচ কয়টা হয় সেটা দেখতে হবে। তাহলে ম্যাগনেসিয়াম আর হলো ওইচ, ম্যাগনেসিয়াম ওকে দিছে হলো 2+, ওইচ মাইনাস, এখানে একটা 2, এইটা এস হলে এইটা এস, এইটা হলো 2s। আমার এস এর ভ্যালু পাওয়া, কিন্তু বের করতে বলছে 2s, ওইচ আয়নের মান মানে 2s বের করতে বলছে। তাহলে সত্যমতে 2s সমান, সত্যমতে দেওয়ার দরকার নাই, এখানে মান বসাই দিলে হয়। ওইচ আয়ন সমান 2s, ওইচ আয়নের ঘনমাত্রা সমান কি, 2s। তাহলে এস এর ভ্যালুটা এবার বসাই দাও, 2 × 4.405 × 10⁻⁻4, এটাকে 2 দিয়ে গুণ দাও, 2 × 4.405 × 10⁻⁻4, 8.81, 8.81 × 10⁻⁻4, এটা আমার মোল পার লিটারে আসছে। 2 নাম্বার এক ডান, ওই সাইনের দ্রাব্যতা মোল পার লিটারে নিয়ে আসছে। এবার 3 নাম্বার যদি করতে হয়, এটা 3 নাম্বার করতে হলে আমাকে আগে অবশ্যই এই পর্যন্ত আসতে হবে, আসার পরে ওই সায়নের দ্রাব্যতা গ্রাম পার লিটারে নিতে হবে। এই যে মোল পার লিটারে যেটা আসছে, এটাকে আণবিক ভর দিয়ে গুণ দিব। কার আণবিক ভর দিয়ে গুণ দিব, ওইচ এর আণবিক ভর দিয়ে, কারণ কি এটা শুধু ওইচ এরই মান বের করছি আমরা। তাহলে 8.81 × 10⁻⁻4, ওইচ এর আণবিক ভর কত, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, 17, এই 17 দিয়ে গুণ দিলে এটা 3 নম্বরে চলে যায়। তাহলে এখন এটা আমাদের 3-এর অ্যান্সার। এর সাথে 17 দিয়ে গুণ, 0.0149, 0.0149 গ্রাম পার লিটার, এটা হলো আমাদের অ্যান্সার। এটা 3-এর অ্যান্সার। আশা করি 1 2 3 বুঝতে পারছো। তাই এই 3টা ম্যাথ যদি এক্সট্রা করে রাখো, তোমার কোনো ম্যাথ বাদবে না। আর এই টাইপে তোমাদের হোমওয়ার্ক গুলো আমি বলে দিই, যে তোমাদের হোমওয়ার্ক কোনগুলো এখানে কে, টাইপ 2 এর হোমওয়ার্ক হলো এইগুলা।
ঢাকা বোর্ড আমি করছি, কুমিল্লা 22, চিটাগং বোর্ড 3-এর গ, ঢাকা বোর্ড 21-এর 6-এর গ, রাজশাহী বোর্ড 21-এর 3-এর গ, যশোর বোর্ড 21-এর 1-এর গ, চিটাগং বোর্ড 21-এর, আচ্ছা এটা দেখাইতে চাইছিলাম তো, এটা এই প্রশ্নটা আমি করে দিচ্ছি। চিটাগং বোর্ড 21-এর 1-এর গ, এটা একটা ফুল প্রশ্ন না, এটা চিটাগং বোর্ড এই যে 21, চিটাগং বোর্ড। দেখো এখানে কি বলছে যে এ দ্রবণ আছে একটা, এই জায়গায় আছে কি MOH3, MOH3 আছে। এই MOH3 থেকে বলছে কি যে উদ্দীপকের এ দ্রবণের OH এর ঘনমাত্রা গ্রাম পার লিটারে কত। তাহলে এই যে এটা 0.03, এটার সাথে 3 গুণ দিলে হয়ে যায়। তো আমি প্রশ্নটা একটু লিখি, এটা খুবই ছোট, মানে এরকম সিলি সিলি প্রশ্নও দিয়ে দেয় দু এক সময়। চিটাগং বোর্ড 22, 1-এর গ প্রশ্ন, প্রশ্ন দেয়া আছে এখানে যে MOH3 একটা যৌগ, এটা হলো 60 ml, 0.3 m, তাই যদি হয় 0.03 m। গদাকে বলছে যে এ দ্রবণে ওই সায়নের, এ দ্রবণে ওই সায়নের ঘনমাত্রা গ্রাম পার লিটারে কত, গ্রাম পার লিটার এককে হিসাব করো। তাহলে এই ম্যাথ আমরা করে ফেলি। তাহলে এই জায়গাটায় যদি আমরা অ্যান্সার শুরু করি, ভেঙে দিতে হবে। প্রথম কাজ হলো MOH3 কে আমরা ভাঙবো, তাহলে ভাঙলে কি পাবো, এম আর হলো ওইস। এম ওইটাকে কত দিছে 3, তাহলে M3+, ওইস এটাকে 1 দিছে, ওইস মাইনাস, সমতা আনলে ওইস কয়টা, 3টা। তাহলে এইটা যদি এস হয়, এটা কত হবে, 3s। তাহলে ওই আয়নের মান তুমি চাইলে এখানেও করে দিতে পারো, যে এটা যদি 0.03 হয়, এটা হবে 3 × 0.03, তাহলে এটা 0.09, এটা হলো মোল পার লিটারে আসছে। এখন এটাকে গ্রাম পার লিটারে নিতে হবে, আমার প্রশ্ন বলছে কি তুমি গ্রাম পার লিটারে কনভার্ট করো। তাহলে এই জায়গাটায় তুমি এই 0.09 এর সাথে 17 দিয়ে গুণ দাও, 0.09 × 17 দিলে গ্রাম পার লিটারে চলে আসছে। আর তুমি যদি বলো যে না আমি আলাদা করে করব, তাহলে ওই সায়নের মানটা সমান কি, 3s। ওই সায়নের মানটা কত, 3s। এস এর মান যদি 0.03 হয়, তাহলে ওই এর মানটা কত হবে, 3 × 0.03, 3 × 0.03, এটা হলো মোল পার লিটারে আসছে। তাহলে 0.09 এটা মোল পার লিটার। আর এটার সাথে আণবিক ভর গুণ, 17 দিয়ে গুণ দিলে এটা গ্রাম পার লিটারে যাবে। অ্যান্সার শেষ। 0.09, 1.53, 1.53 গ্রাম পার লিটার অ্যান্সার। আশা করি টাইপ 2ও সবার হবে, কোনো কারো সমস্যা হওয়ার কথা না। মানে আমরা টাইপ 3-তে যাব, যেটা সব থেকে বেশি আসে, মানে এ যাবৎকালে সব থেকে ইম্পর্টেন্ট টাইপ, যেটা প্রতি বছর রিপিট হয়। দেখো এই যে ঢাকা বোর্ড 23, সেম জিনিস, আবার ঢাকা বোর্ডেই 22-এও আসে। 22-এ একটু ঘুরাই দিছিল যদিও, অন্যটা দেখাই। ময়মনসিংহ বোর্ড 23, আবার দেখো ময়মনসিংহ বোর্ড 22, দিনাজপুর বোর্ড 23, দিনাজপুর বোর্ড 22, কুমিল্লা বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23, এই কুমিল্লা বোর্ড 23 আবার দুইটা আসছে দেখি। আচ্ছা চিটাগাং বোর্ড, এই জায়গাটায় মনে হয় কুমিল্লা বোর্ড 22, হ্যাঁ 22ই আছে, তো কুমিল্লা 23, এখানে কুমিল্লা 23, মানে 23 এখানে আছে দেখো 22, মানে একই প্রশ্ন রিপিট হয়। চিটাগাং বোর্ড এখানে দেখো 22, আবার চিটাগাং বোর্ডে করে নাই, রিপিট করে নাই। দিনাজপুর বোর্ড 22-এ আছে দেখো, এখানে দিনাজপুর বোর্ডে, দিনাজপুর বোর্ড একটু চেঞ্জ করছিল, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা একটু চেঞ্জ, দিনাজপুর বোর্ড 21-এ আছে, আবার দিনাজপুর বোর্ড 22-এ দেখো আছে। তো এই হলো এই প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 21-এ আছে, ময়মনসিংহ বোর্ড 23-এ আছে,
ময়মনসিংহ বোর্ড 22-এও আছে। তো এই প্রশ্ন আবহমান কাল ধরে প্রতি বছর একটা করে প্রত্যেক বোর্ডে থাকে, ঠিক আছে, রিপিট। গত বছরও করছে, এই বছরও করে। কিন্তু দেখা যায় কি, সচরাচর দুই একটা বোর্ড এই প্রশ্ন না দিয়ে তোমার এই প্রশ্নগুলো করে। এই যে দ্রবণ ঠান্ডা করলে কতটুকু পদক্ষেপ পড়বে, তাপমাত্রা বাড়ায় দিলে এক্সট্রা কতটুকু পদক্ষেপ পড়বে, অথবা সমায়নের ক্ষেত্রে এই যে দ্রাব্যতার লেখচিত্রগুলো ভিন্ন কেন। আর এটা না দিয়ে কোনো কোনো বোর্ড কখনো কখনো আইন শনাক্তকরণ দিয়ে দেয়। তা আসার পসিবিলিটি এই প্রশ্নটা খুব বেশি, কিন্তু এই প্রশ্ন যদি না দেয় তখন তোমার এই যে প্রশ্নগুলো আমি লিখছি এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসবে। সুতরাং রিস্ক নেওয়া যাবে না। এই প্রশ্ন যে আসবে, আসার পসিবিলিটি 99%, কিন্তু 1% ক্ষেত্রে তোমার এই প্রশ্ন ভিন্ন হয়ে এগুলো আসতে পারে। তবে সেই দুর্ভাগা বোর্ডের সদস্য কেউ না কেউ হবে। 9টা বোর্ড থেকে দুই থেকে তিনটা বোর্ড এই প্রশ্নটা পাবে না। এই প্রশ্ন না দিয়ে তারা এই ধরনের প্রশ্নগুলো সম্মুখীন হবে। এই যে এই প্রশ্নগুলো সম্মুখীন হবে, এই প্রশ্নগুলো পড়ে যেতে হবে, না হলে কিন্তু বিপদ হতে পারে। যেন আমরা আগে 3 দাগটা খুবই ভালো করে করব। এখানে দুটি দ্রবণ মেশালে পদক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আর এই তাই ম্যাথেরই আর একটা অংশ আছে যে মিশ্রিত দ্রবণ আয়নের ঘনমাত্রা, এটা আরো সহজ। এই মিশ্রিত দ্রবণ আয়নের ঘনমাত্রা গুলো কোথায় দেওয়া, এই যে এখানে দেওয়া। 3বার আসছে, 3বার। তাহলে আমরা প্রথমে চলে যাব যে ঢাকা বোর্ড 23-এর 1-এর প্রশ্ন, দুটি দ্রবণ একসাথে মেশালে পদক্ষেপ পড়বে কিনা। তো এইটাই বোঝানোর আগে আমি কিছু বেসিক নিয়ম তোমাদের একটু বলবো। যে মিশ্রিত দ্রবণ কি জিনিস, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা। এই একটা সিঙ্গেল পাত্র, এই সিঙ্গেল পাত্রের মধ্যে ধরো কি আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে। আমি একটু বেসিক বোঝাচ্ছি ওই টাইপের। এই পাত্রের মধ্যে আয়তনটা আমি কত বললাম, যে এটা একটা সিঙ্গেল পাত্র, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা সিঙ্গেল পাত্র। এই পাত্রের ঘনমাত্রা দেওয়া আছে 0.02 এম। আর এটা একটা 70 ml এর দ্রবণ। এই 70 ml দ্রবণের মধ্যে ওই আয়নের ঘনমাত্রা কত, আমার প্রথম কোশ্চেন, যদি এগুলো কোশ্চেন না আমি প্রশ্ন করলাম, যে যখন এই পাত্র আছে, যে ক দাগে, যে এ পাত্রের মধ্যে, এ পাত্রে ওই আয়নের ঘনমাত্রা কত, ওই আয়নের ঘনমাত্রা কত। প্রথম প্রশ্ন আমার এটা। তাহলে এই প্রশ্ন যদি আমি একটু আগেই বের করছি, যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমি ভেঙে দিই, তাহলে এটা হবে Al3+ আর 3OH-। তাহলে এটা যদি হয় 0.02, এটা হবে 3 × 0.02 এম। তাহলে এটা হলো 0.06 এম। এটা এ পাত্রের মধ্যে, যে পাত্রের আয়তন এই যে 0.06 এম, এটার আয়তন কত, 70 ml। অর্থাৎ 70 ml এ ওই আয়নের ঘনমাত্রা হলো এত। এখন আমি প্রশ্নটাতে আরেকটু টুইস্ট আনলাম, এটাকে এখন মিশাই দিব এই যে বি এর সাথে, বি এর সাথে মিশাই দিলাম। বি এর মধ্যে শুধু পানি আছে, এই জায়গাটাই টোটাল দ্রবণ আমি 30 ml রাখলাম, বা একটু বেশি রাখতে পারো, ধরো 50 ml আছে, 50 ml। গদাকে এখন বললাম যে এ ও বি পাত্রের মিশ্রণে মিশ্রিত করলে ওই আয়নের দ্রাব্যতা কত। গদাকে আমি এখন টুইস্ট আনলাম কি, যে এ ও বি পাত্র মিশ্রিত করলে ওই আয়নের ঘনমাত্রা কত। এই যে এ ও বি পাত্র মিশাই দিলাম, মিশাই দেওয়ার ফলে আগে যখন 70 ml ছিল তখন এর ঘনমাত্রা হলো, ছিল এই যে ওই আয়নের ঘনমাত্রা কত আসছে, 0.06। দুইটা যখন অ্যাড করে দিচ্ছি আমি, তখন এর 70 আর এর 50 অ্যাড হয়ে গেছে। তাহলে 70 ml এ যদি ওইস এর ঘনমাত্রা এত হয়, এই দুইটা অ্যাড করে দিলে আয়তন হয়ে যাচ্ছে 70 আর 50 120। 120 ml এ আয়তন কি আর আগের মতো এক থাকবে, এক থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে মিশ্রিত দ্রবণে, মিশ্রিত দ্রবণে ওই আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তাহলে যখন V1 S1 করে দিলে হবে,
V1S1 সমান V2S2। যখন 70 ml ছিল তখন ওর ঘনমাত্রা এত, যখন 70 ml ছিল তখন ওর ঘনমাত্রা 0.06। দুইটা যদি অ্যাড হয়ে যায়, একটা 70 আর একটা 50, তাহলে দুইটা অ্যাড হয়ে গেলে সেটা 120, তখন তার ঘনমাত্রা কত, S2। এই জায়গাটা অনেকের মাথার মধ্যে খেলে না যে আসলে কেন হচ্ছে এটা। 70 ml ছিল তখন ওর ঘনমাত্রা 0.06, দুইটা অ্যাড করে দিলে 70 আর 50 120, তখন তার ঘনমাত্রা S2টাই হলো আমাদের মান। তাহলে এখন এই S2 এর যে ভ্যালুটা আসবে ওটাই হলো আমাদের এর বেসিকটা। তা আমাদের প্রত্যেক সময় এই কাজটা করারই প্রয়োজন পড়বে। ঠিক আছে, তো আমরা এখন চলে যাচ্ছি ঢাকা বোর্ডে। তো আমাদের যে টাইপ, এটা হলো টাইপ 3, 3 নম্বর টাইপের প্রশ্ন। যে দুটি দ্রবণ মিশালে পদক্ষেপ পড়বে কিনা। দুটি দ্রবণ মেশালে পদক্ষেপ পড়বে কিনা। ঢাকা বোর্ড 23-এ দেখো একদম প্রথমে একের ঘতে আছে, প্রথম ও দ্বিতীয় পাত্র যদি মিশ্রিত করলে পদক্ষেপ পড়বে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। এই যে প্রথম ও দ্বিতীয় পাত্র একত্রে যদি মিশাই তাহলে গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে। তা প্রশ্নটা আগে উঠাইতে হবে অবশ্যই, প্রশ্ন না উঠে কখনো অ্যান্সার লিখতে নিষেধ করছি। তাহলে প্রথম কাজ হলো তুমি ঢাকা বোর্ড 23 প্রশ্নটা আগে খাতায় উঠাই ফেলো। 25°C 60 ml, 60 ml, 0.4 m, এটা হলো এম এর দ্রবণ, এটা হলো এম দ্রবণ। আর এই জায়গাটা আছে 25°C 40 ml, 40 ml, 0.2 m, XB দ্রবণ। দেওয়া আছে যে AB2 এর KSP, তো এটা বি। আর এখানে লিখে রাখি যে AB2 এর KSP কত। KSP হলো 1.84 10⁻⁸ 10⁻⁸। এটা খদাগের প্রশ্ন, নাম লিখলেও চলে যেহেতু আমরা উপরে একবার লিখে দিচ্ছি যে এ ও বি পাত্র মিশ্রিত করলে, এও না দিয়ে প্রথম পাত্র দ্বিতীয় পাত্র লিখছে, প্রথম আর এটা দ্বিতীয়। প্রথম ও দ্বিতীয় পাত্র মিশ্রিত করলে পদক্ষেপ পড়বে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। ওকে, তা দেখো আমরা কিছু বেসিক নিয়ম শিখাবো এখন, বেসিক জিনিস বলবো কথাগুলো, যে কেআইপি আর কেএসপি কখন হয়। আগে একটু বেসিকটা দেখো। ধরো এটা একটা পানির অণু, পানির অণু মানে অসংখ্য পানির অণু এখানে আছে। পানির মধ্যে কিন্তু এরকম অসংখ্য ফাঁকা জায়গা থাকে, যেখানে এই ফাঁকা জায়গা থাকার কারণে আয়নিক যৌগগুলো পানির ভেতরে দ্রবীভূত হতে পারে। ঠিক আছে, এই ফাঁকা জায়গা। এখন এখানে একটা আয়ন, এখানে একটা আয়ন, মানে এগুলো লবণ ধরো, এগুলো যে কোনো লবণ পানির মধ্যে ডিজলভ হয়েছে। এইসব পানির ভেতরে ফাঁকা ঘর, ফাঁকা ঘর। এই ফাঁকা ঘরের মধ্যে কিছু ফাঁকা জায়গা আছে, এরকম অবস্থাটাকে আমরা বলি হলো অসম্পৃক্ত। কারণ কি, সবগুলো ঘর দেখো ফাঁকা আছে, এরকম অবস্থাকে আমরা বলবো কি অসম্পৃক্ত দ্রবণ। তাহলে এখন এটা অসম্পৃক্ত কেন, কারণ সম্পূর্ণ ঘরগুলো সে ফাঁকা আছে, যেহেতু এখনো দ্রব্য দ্রবীভূত করা যাবে, এটাকে আমরা বলবো হলো অসম্পৃক্ত দ্রবণ। এই অসম্পৃক্ত দ্রবণ, যেমন অসম্পৃক্ত দ্রবণ কি হতে পারে, ধরে নাও এটা হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সবগুলো ঘর দ্রবীভূত হয় নাই, এই অবস্থা আছে। এই অবস্থাটাই যদি আমরা
এই অবস্থায় যদি আমরা আয়নগুলোর গুণফল করি, এই অবস্থায় যদি আমরা আয়নগুলোর গুণফল করি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে ভেঙে দিই, এই অবস্থাটার জন্য আমরা আয়নগুলোর যদি গুণফল করি তা যেটা মান আসবে সেটাকে বলবো আমরা হলো কেআইপি। তাহলে এর কেআইপি বেরোবে এখন, অ্যালুমিনিয়াম 3+ আয়ন আর কি ওএইচ মাইনাস আয়ন এর গুণফল। এই অবস্থায় যদি আয়নগুলো নিয়ে গুণ দেই তখন আমাদের যে মান আসবে সেটা হবে কেআই, তাহলে অসম্পৃক্ত দ্রব্য। এবার আমি ঘরগুলো ফিল আপ করে দিই, একদম প্রত্যেকটা ঘরের মধ্যে যে একটা করে কোনো দেওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি, কোনো ঘর ফাঁকা নাই। তাহলে এখন যে দ্রবণটা তৈরি হয়েছে এই দ্রবণটা এখন সম্পৃক্ত দ্রবণ হয়ে গেছে। তাহলে এই সম্পৃক্ত দ্রবণে যে আয়নগুলো আছে এই আয়নগুলো নিয়ে যদি আমরা এখন গুণ দেই তখন এটা কেএসপি বলবে, এই কেআইপি বলবে না, এটা এখন কেএসপি বলবে। তাহলে সম্পৃক্ত দ্রবণের আয়নগুলোকে নিয়ে যদি গুণ দেই এটাও একটা কেআইপি বলতে পারো। যে কোনো অবস্থায় আয়নগুলো নিয়ে গুণ দিলে সেটা কেআইপি, আর সম্পৃক্ত অবস্থায় আয়নগুলো নিয়ে যদি গুণ দাও তার সেটা কেএসপি বলে। তার মানে এটাকে কেআইপিও বলতে পারবা, সকল কেএসপি হলো কেআইপির ভেতরে পড়ে। এই অবস্থায় যদি আয়নগুলো নেই তাহলে আমাদের স্পেসিফিক আলাদা করে একটা নাম কেএসপি বলা হচ্ছে, দ্রাব্যতা গুণফল। আর এখন আমরা এর মধ্যে অতিরিক্ত জিনিস দিই, এর মধ্যে দুইটা দিলাম, এর মধ্যে তিনটা দিয়ে দিছো, এর মধ্যে একটা, এর একটা, মানে যতটুকু দ্রবীভূত করা সম্ভব তার থেকে বেশি দ্রবীভূত করছি। তাহলে এই দ্রবণকে আমরা বলবো এখন অতিপিক্ত দ্রবণ। দ্রবণকে আমরা বলবো হলো অতিপিক্ত দ্রবণ। এই অতিপিক্ত দ্রবণে যে আয়নগুলো থাকবে এটাও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অতিপিক্ত দ্রবণ, তাপমাত্রা বাড়াই দিয়ে করা হয়। এখন যদি আমরা আয়নগুলো নিয়ে গুণ দেই তখন এটাকে আবার কেআইপি বলবো। তার মানে এই কেআইপি যখন কেএসপি থেকে ছোট তখন দ্রবণটা, অর্থাৎ কেআইপি ছোট ছিল কখন, যখন এরকম ফাঁকা ছিল, তখন কেআইপি থেকে কেএসপি বড় অবশ্যই, তখন এই দ্রবণটাকে আমরা সিম্পলি বলবো হলো অসম্পৃক্ত দ্রবণ। এটা হলো অসম্পৃক্ত দ্রবণ। আর এটা যদি হয়, এই অসম্পৃক্ত দ্রবণ যদি হয় তাহলে অদক্ষেপ পড়বে না। কেআইপি থেকে কেএসপি যদি ছোট হয়ে যায় তাহলে এটা একটা অসম্পৃক্ত দ্রবণ, এখানে লিখি অসম্পৃক্ত দ্রবণ হলে অদক্ষেপ পড়বে না। কেআইপি থেকে যদি তার কেএসপিটা বড় হয়ে যায় তখন সেটা হবে কি অসম্পৃক্ত দ্রবণ বা পদক্ষেপ পড়বে না, পদক্ষেপ পড়বে না। 2 নম্বরে কেআইপি যদি কেএসপি সমান হয়ে যায়, আগেই বলছি যখন একদম সম্পূর্ণ ঘরগুলো সম্পৃক্ত সে অবস্থায় যদি আয়নগুলো নিয়ে গুণ দেয় একদম একটা ঘরে একটা করে থাকে। কেমন ছিল আমি মুছে দিয়ে আবার দেখাচ্ছি। প্রত্যেকটা ঘর এখন ফাঁকা করে দিলাম, এবার প্রত্যেকটা ঘরে একটা করে দাও। প্রত্যেকটা ঘরে একটা করে লবণ আছে, একটা করে লবণ আছে, একটা করে লবণ যদি থাকে তাহলে এই অবস্থাকে আমরা বলছি যে সম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত অবস্থায় যদি আয়নগুলো নিয়ে গুণ দেয় তখন সেটা হয়ে যাবে আমাদের কেএসপি। ওই কেএসপি কে আমরা কেআইপিও বলতে পারবো, মানে সম্পৃক্ত দ্রবণের আয়নগুলো নিয়ে গুণ দিলে তাকে কেএসপি বলে। তাহলে কেএসপি এটা যদি হয় তাহলে এটাকে আমরা বলবো হলো সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ। এবার যদি আমরা অতিরিক্ত দ্রবীভূত করি, একটা একটা ঘরের মধ্যে দুইটা তিনটা করে দিলাম, এরকম একটা একটা ঘরের মধ্যে দুইটা তিনটা করে দিলাম, তখন কেআইপি টা অবশ্যই বেশি হয়ে যাবে। তাহলে কেআইপি এই অবস্থায় যদি আয়নগুলো নিয়ে গুণ দেয় তো সেটাকে আমরা কেআইপি বলবো। তখন এই কেআইপি টা তার কেএসপি থেকে বেশি, এটা অতিরিক্ত দ্রবণ, এটা রেখে দিলে অদক্ষেপ পড়বে। তাহলে কেআইপি সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি, এখান থেকে কেআইপি সংজ্ঞা এভাবে দিতে পারি যে একটা দ্রবণ, কেআইপি সংজ্ঞা এইভাবে দেওয়া যেতে পারে যে যে কোনো তাপমান যে কোনো দ্রবণের সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিরিক্ত, অসম্পৃক্ত, অতিরিক্ত আর সম্পৃক্ত যে কোনো অবস্থায় যে কোনো দ্রবণের আয়নগুলো নিয়ে যদি তুমি গুণ দাও তাহলে সেটাকে কেআইপি বলবে। আর সম্পৃক্ত দ্রবণের আয়নগুলো নিয়ে যদি তুমি গুণ দাও মোলার ঘনমাত্রার ঘাত সহ তাহলে সেটাকে আমরা কেএসপি বলবো। তাহলে অসম্পৃক্ত অবস্থায় বা সম্পৃক্ত অবস্থায় বা অতিপৃক্ত অবস্থায় দ্রবণের আয়নগুলো গুণ দিলে যেটা হয় সেটাকে আমরা কেআইপি বা আয়নিক গুণফল বলবো। আর সম্পৃক্ত অবস্থায় দ্রবণের আয়নগুলো নিয়ে গুণ দিলে যেটা হয় সেটাকে আমরা দ্রাব্যতা গুণফল কেএসপি বলবো। না, আমাদের এখানে প্রশ্ন হয় সব সময় যে দুইটা পাত্র মিশাই দিছি অদক্ষেপ পড়বে কিনা। এখন অদক্ষেপ পড়বে কিনা, কখন অদক্ষেপ পড়বে, একটু আগে ডিসিশন আসছি যে কেআইপি যদি কেএসপি থেকে বড় হয়, অর্থাৎ কেআইপি যদি কেএসপি থেকে বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে। তা আমাদের এখানে কেএসপি টা দেয়া থাকবে,
কেআইপিটা বের করতে হবে। কোন যৌগটার কেআইপি বের করতে হবে? যেটার কেএসপি দেওয়া সেটা। তা এইটুকু কাজ তুমি রাফে করে রাখবা শুরুতে, মানে এই কাজটা শেষে করতে হয়। রাফে করে রাখলে কি তোমার ভুল যাওয়ার চান্স কমে যাবে। রাফ করে রাখবা, রাফে করে রাখবে এইটুকু কাজ। রাফে করে রাখবে কি কাজ? যে এই যৌগটার কেআইপি বের করবো আমরা, AB2 এর কেআইপি। এ আর হলো কি বি, এইটুকু অংশ যদি তুমি রাফে করো তা তোমার জন্য সুবিধা হবে। এ ওইটাকে কত দিছে? এ ওইটাকে 2+ দিছে, আর বি এটাকে মাইনাস দিছে। সমতা করলে বি কয়টা? দুইটা। তাহলে এইটার যদি আমরা কেআইপি করি, তাহলে হলো A2+ এর গুণফল, আর হলো বি মাইনাস এর স্কোয়ার। A2+ B-, A2+ B-। তার মানে আমাদের কেআইপি বের করতে গেলে এ আয়নের ঘনমাত্রা লাগবে আর বি আয়নের ঘনমাত্রা লাগবে। এখন এই কাজটা আমি কেন প্রথমে করে রাখতে বলছি রাফে? কারণ তোমরা কিছু কিছু জায়গায় তোমাদের একটা একটা ব্যাড ইন্টেনশন আছে। এই যে 2B আছে বলে তোমার বি এর মান গুণ দিতে মন চাইতে পারে। এই ভুলটা 60 থেকে 70% স্টুডেন্ট করে ফেলে। তো যাদের অ্যাকুরেসি সমস্যা, তারা প্রথমে রাফে এই অংশটা করে রাখবা যে আমার ইন্টেনশন কি, ই আয়নের মান বের করে নিয়ে আসা, বি আয়নের মান বের করে নিয়ে আসা। এ আয়নের মানটা আমরা এই জায়গা থেকে পাবো, এটার মধ্যে এ আছে। বি আয়নের মানটা আমরা এখান থেকে পাবো। এখন আসো যে আমরা অ্যান্সার এখান থেকে শুরু করলাম, খ দাগের অ্যান্সার। এ আয়নের মান বের করার জন্য আমরা এই দ্রবণে আসলাম, প্রথম পাত্র। প্রথম পাত্র থেকে এভাবে লিখতে পারো। তাহলে এম কে যদি তুমি ভেঙে দাও, এ আর কি পাবা? এম। এখন এই জায়গাটায় প্লাস হবে, এটা মাইনাস হবে ভাঙনের নিয়ম অনুসারে। কথা হলো যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ এ হলো 2+, আর এই জায়গাটায় এর মানটা দেখো শুধু প্লাস। তার মানে তুমি এই ম্যাথ করে যে একদম ফাইনালি যখন এখানে আসবা, তখন এর চার্জটা দেখতে পাবা 2+, আর এর মানটা যদি শুধু প্লাস দেখো তাহলে তো হলো না। তার মানে যদি এই অংশটুকু তুমি আগে করো, তা এ ধরনের সিলি ভুলগুলো তোমার আর হবে না। এটা যদি 2+ বানাতে হয়, তো এখানে তুমি 2+ যদি দাও, এটাকে তুমি 2- দিবা, তাহলে তো সমান হয়ে যায়। এই 2+2- কেটে যে এম হয়ে গেল। মানে এ যদি ওইটাকে 2 দেয়, এটাকে 2 দেবে, তাহলে আলটিমেটলি এই 2 কেটে যায়, মানে এম ই লিখতে পারি। তার মানে এ যদি 2+ হয়, এম ও 2- হবে। তা এটা যে 2+, এটা যে 2+, এটা যদি তুমি এইটা অংশটুকু আগে না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। এই জন্য এই অংশটুকু আমি করে রাখবে, রাফে করে রাখতে বলছি। ঠিক আছে? ফাইনালি তোমার অ্যান্সারের খাতার একদম শেষে উঠাই দিলে হবে। তো আমরা এটাকে অবশ্যই 2+ কেন ধরবো? কারণ আমি ফাইনালি দেখতে পাচ্ছি আমার এটা হলো এখানে 2+ না নেওয়া ছাড়া উপায় নেই। ওকে, তাহলে এই আয়নের ঘনমাত্রা যদি 0.4 m হয়, তাহলে এটার ঘনমাত্রা 0.4 mই হবে। এখন এটার নিচে মান লিখবো না, কেন লিখবো না? কারণ আমার এন আয়নের দরকার নাই, আমার ই আয়নের মান দরকার আর বি আয়নের মান দরকার, এই জন্য এটার নিচে আর লিখবো না। এটা কত এম এল দ্রবণে আছে? 60 ml দ্রবণে আছে। তাহলে মিশ্রিত দ্রবণে এখন নির্ণয় করতে হবে। মিশ্রিত দ্রবণে A2+ আয়ন এর ঘনমাত্রা নির্ণয়। তাহলে মিশ্রিত দ্রবণে V1S1 সমান V2S2। V1 এর মান যখন 60 ml ছিল, তখন S1 0.4। দুইটা মিলাই দিলে 60 আর 40, 60 আর 40 দেওয়া আছে তো। প্রশ্নটা আবার একটু দেখে নি। ইয়েস, 60 আর 40-ই দেওয়া আছে, সমস্যা নেই। তাহলে এটা যদি 60 ml হয়, তখন এর ঘনমাত্রা 0.4 m V2। দুইটা মিলে কত হয়? 60 আর 40, 100। যখন 100 ml তখন এর ঘনমাত্রা S2 কত? S2 এর ভ্যালুটা আমরা এখান থেকে পাবো 60 × 0.4 ভাগ 100, 0.24। তাহলে এই যে S2 এর ভ্যালু আসছে কত? S2 সমান 0.24 m। তার মানে এই যে ই আয়নের মানটা 0.24 m আমরা পেয়ে গেছি। তাহলে এই জায়গাটায় 0.24 তুমি বসাই দিতে পারবে। এটা রাফ অংশে তুমি বসাই দিবা, মানে এখানে শেষ করা মাত্রই মানটা এখানে বসাই দিবা। কেন বসাই দিয়ে উপকার আছে আমি একটু পরে বলতেছি। তাহলে এই যে এই আয়নের মান তুমি পেয়ে গেছো 0.24 m, এখানে বসাই দিচ্ছি। আচ্ছা, এবার আসি
দ্বিতীয় পাত্র থেকে বি আয়নের মানটা নিয়ে আসি। তাহলে এবার আমরা দ্বিতীয় পাত্রে চলে যাচ্ছি। দ্বিতীয় পাত্র থেকে, তাহলে দ্বিতীয় পাত্র থেকে একইভাবে বি আয়নের মানটা নিয়ে আসবো। তাহলে দ্বিতীয় পাত্র আছে এক্স আর বি। তাহলে এক্স আর বি, এখন এটা প্লাস হলে এটা মাইনাস। এখানে দেখো বি এর চার্জ -1 আছে, তার মানে তোমার এখানে চার্জ নেওয়া ঠিক আছে। তা যদি এটা যদি 0.2 এম হয়, তাহলে এই বি আয়নের মানও 0.2 এম হবে। তা কত এম এল দ্রবণে আছে? 40 ml আছে। তাহলে নিচে লিখে দিতে পারো 40 ml। তাহলে এই জায়গায় এখন মিশ্রিত দ্রবণে বি মাইনাস আয়নের ঘনমাত্রা, বি মাইনাস আয়নের ঘনমাত্রা কত সেটা দেখাবো। V1S1 সমান V2S2। যখন 40 ml ছিল তখন ওর ঘনমাত্রা ছিল 0.2 এম। দুইটা মিলে যখন 100 ml হয়ে যায় তখন ওর ঘনমাত্রা S2টা বের করতে হবে। তাহলে 40 × 0.2 ভাগ 100 কত আসে? 0.08। তাহলে এই যে S2 এর মান 0. এখানে লিখি S2 এর মান হলো 0.08 এম। এই যে বি আয়নের মানটা পেয়ে গেছি, এই জায়গায় আমি এখন 0.08 এম তার স্কোয়ার দিয়ে দিব, দিলে আমার কেআইপি হয়ে যাবে। এই রাফ অংশে যেটা করছে, এবার এটা করলে কিন্তু কাজ শেষ। এবার আসো, এই কাজটা এখন করতে হবে। এই যে কাজটা আমরা শেষে করছি না, এই কাজটা এখন করতে হবে। তোমাদের মুদ্রা দোষটা এবার দেখাই। ঠিক আছে, এবার তোমাদের মুদ্রা দোষটা এখন দেখাবো। আমরা এই যে রাফ অংশে যেটা করছি না, এখন কিন্তু এই কাজটাই করা লাগবে। এই কাজটা এবার তুমি যখন করতে যাবা তখন তোমাদের যে ভুলগুলো তোমরা করতে যাবা সেটা দেখো। তোমাদের যে সমস্যাগুলো আমি বলে দিই যে কোথায় কোথায় স্টুডেন্ট ভুলটা করে। এ হলো 2+ আর বি হলো মাইনাস। বি হলো মাইনাস, বি কয়টা? দুইটা। গাধাগুলো কি করে দেখো, তোমরা যে উচ্চ শ্রেণীর গাধা, তোমরা এ আয়নের মানটা কত পাইছো? এ আয়নের মান পাইছো হলো 0.24 পাইছো। আর বি আয়নের, A2+ আয়নের মান, এটার মান পাইছো হলো 0.08। তোমাদের মনে হতে পারে কি, আরে এই জায়গায় তো এ একটাই আছে, সমস্যা নাই, এর মান এটাই থাকবে। কিন্তু বি এর মানে তো 2-, এ বি এর সাথে আবার 2 গুণ দিবে। মানে সে কি করবে, এখানে আবার বি লিখবে, বি মাইনাস লিখে গাধাগুলো কি করবে জানো? তোমরা যে উচ্চ শ্রেণীর গাধা, তোমরা আবার জি এর সাথে 2 গুণ দিবা, দিয়ে 0.06 করবা। 0.06 করার পরে তোমরা এবার কেআইপি লিখবা। কেআইপি লিখে এটা লিখবে, মানে এটা ঠিক রাখে। এটা ভাঙার পরপরই তোমার ধারণা হয় কি যে এটা তো কোনো সমস্যা নাই, A2+ একই আছে, এখানে এক আছে, তাহলে এর সাথে গুণ হবে না। মানে নিজের নিজে কত উচ্চ শ্রেণীর পণ্ডিত সাজে দেখো। নিজেরা নিজেদেরকে কত উচ্চ শ্রেণীর পণ্ডিত ভাববা তোমরা, যে 0.24 কোনো সমস্যা নেই, আরে বি তো দুইটা উৎপন্ন হয়েছে, তাহলে বি এর সাথে আবার 2 গুণ দিতে হবে। বি এর সাথে আবার 2 গুণ দিতে হবে। এই গাধাগুলো কি করবে? এটা করবে। ম্যাক্সিমাম গাধা এই কাজ করে। নিয়ে তারপরে সে কেআইপি করে। তাহলে কেআইপি করে হলো A2+ আর হলো বি মাইনাস এর স্কোয়ার। এই মানগুলো বসাই, 0.24 বসাই, আর এখানে 0.16 বসাই, তার স্কোয়ার করে নিয়ে অ্যান্সার করে এসে বলে খুব খুশি, আমার হয়েছে, কোনো সমস্যা হয় না। কিন্তু গাধা, গাধা যে এই যে 2 গুণ দিছে, এই 2 গুণ দেওয়ার কোনো যে মানে ছিল না, সেই গাধা এই ভুলটা করে আসছে। এরকম করলে একটা সুন্দর মতো জিরো খেয়ে যাবে। তাহলে এই অংশটুকু কেন আমি আগে করতে বলি যে রাফে করে রাখবে এই অংশটুকু? এই অংশটুকু যদি কেউ রাফে আগে করে রাখে, ওর কিন্তু কখনো বি আয়নের মানও বের করা হবে না। মানে প্রথমে তো ওর বি আয়নের মান মুখস্থ হয় না, মানে বি আয়ন তো প্রথম মান জানে না ও, যে বি আয়নের মান তো প্রথমে জানে না, তখন ও জীবনও এখানে গুণ দিবে না, ও 0.082 বসাবে। তাহলে এই অংশটুকু কেউ যদি আগে রাফ অংশে করে রাখে, তাহলে তার কখনো ভুল যাওয়ার চান্স থাকবে না। কারণ ওর কাছে বি আয়নের মানও থাকবে না। ও বি আয়নকে এই যে 2 দিয়ে গুণ করছে এরকম গাধার মতো, এই 2 দিয়ে গুণ দেওয়ার কথাও চিন্তা করবে না। এই জন্য আমি স্টুডেন্টদের সবসময় আগে বলি যে রাফ অংশে আগে কেআইপি করো, যেটার কেএসপি দেওয়া আছে সেটা রাফ অংশে কেআইপি করে রেখে দাও। এরকম ফাঁকা রাখো। মান আসা মাত্রই তুমি এই পর্যন্ত মান নিয়ে আসছো, এই যে এই পর্যন্ত মান নিয়ে আসছো, মান নিয়ে আসা মাত্রই একটা একটা করে মান বের করবা আর এখানে বসাবা রাফ অংশে, যে 0.8
আর এটা হলো, সরি, 0.24 আর 0.08, এটার স্কোয়ার। তাহলে এই অংশটুকু আগে করো, তাহলে তুমি ভুল করবে না। এই অংশটুকু রাফে করার পর এবার তোমার অ্যান্সার করার সময় তুমি কি কাজ করবা, এই রাফ অংশ থেকে ওই অংশটা আবার খাতায় উঠাই দিবা। একদম শেষে এই অংশটুকু আবার খাতায় উঠাই দিবা। বি কয়টা, দুইটা। তাহলে এর কেআইপি কত, A2 প্লাস, এটা একদম ফাইনালি করলা তুমি, এ স্কোয়ার। তো A2 প্লাস এর মানটা আমরা আগে থেকেই বের করে রাখছি 0.24, মানে এটা 0.08 এর স্কোয়ার। তাহলে এটার কেআইপি এখন করলে হয়ে যাবে। রাফ অংশটাই দেখো, রাফ অংশটা এখানে উঠাই দিচ্ছি। 0.24 ইন্টু 0.08 এর স্কোয়ার। তাহলে 1.536 ইন্টু 10⁻³ আমি যদি ক্যালকুলেটরে ভুল না করে থাকে, 10⁻³ তাহলে কেআইপি এটা আর কেএসপি এটা, দেখো কেআইপি অনেক বড় হয়ে গেছে। তাহলে এখানে অ্যান্সার লেখার সময় আবার অনেকে অনেক কার্পণ্য করে। শর্টকাটে না লিখে তুমি একটু এতে লিখবা, যে যেহেতু এভাবে একটু অ্যান্সার লিখলে ভালো হয়। তোমরা এত শর্টকাটে যাও, যে এইভাবে লেখে যে যে কেআইপি গ্রেটার দেন কেএসপি, অর্থাৎ অদক্ষেপ পড়বে। তো এইটুকু বলার থেকে তুমি যদি 4 মার্কের একটা প্রশ্ন, একটা 4 মার্ক নিতে চাও, একটু লিখতে কি কষ্ট হয়, যে যেহেতু AB2 এর কেআইপি গ্রেটার দেন কেএসপি, সুতরাং পাত্র দুটিকে মেশালে অদক্ষেপ পড়বে, বা সুতরাং অদক্ষেপ পড়বে বললে হবে। সুতরাং পাত্র দুটিকে মেশালে অদক্ষেপ পড়বে, পাত্র দুটিকে মেশালে অদক্ষেপ পড়বে, অদক্ষেপ পড়বে। অনেক স্টুডেন্ট প্রথমে কোশ্চেন করে যে আমরা প্রথমে বিক্রিয়াটা দিব কিনা, যে AM আর XB এই বিক্রিয়াটা দিবে কিনা। বিক্রিয়া ম্যান্ডাটরি না। এই যে AM আর XB এর বিক্রিয়া ম্যান্ডাটরি দেওয়ার দরকার নাই। তুমি যদি বিক্রিয়া না দিয়ে শুরুতেই ম্যাথ শুরু করে দাও, কোনো সমস্যা হবে না। তাহলে বিক্রিয়া পারলে দিও, না পারলে দেওয়ার দরকার নাই। বিক্রিয়াতে কোনো মার্কস নাই। এই ম্যাথে কেউ যদি বিক্রিয়া নাও দেয়, তার কোনো কিছুই বলা হবে না। তুমি চাইলে বিক্রিয়া দিতে পারো। আর বিক্রিয়া দেওয়ার নিয়মটা, যারা বিক্রিয়া দিতে চাও শুরুতে, তাদের নিয়মটা বলে দিই। বউ অদল বদল করা, মনে রাখবা বিক্রিয়া মানে কি, বউ অদল বদল। কেউ যদি বিক্রিয়া দিতে চাও, তাহলে বলবো বউ অদল বদল করো, অদল বদল। আমার বউটা তোমায় নিও, তোমার বউটাকে আমাকে দাও। বিক্রিয়া মানে বউ অদল বদল। তো বউ অদল বদল কিভাবে করবা, এটা হলো এই ঘরের পুরুষ, এটা এই ঘরের মহিলা, এটা এই ঘরের পুরুষ, এটা এই ঘরের মহিলা। তো বউ অদল বদল করে ফেলো। এর বউটাকে ওর কাছে দাও, এই যে এম বউ, এটা বাদ দিয়ে বি বউটাকে দিবে। তাহলে এ নেবে হলো কাকে, বি কে। ঠিক আছে। চার্জ হিসাব করতে হবে কিন্তু পরে, মানে এই বিক্রিয়া দেওয়া কিন্তু ঝামেলা আছে। এবার এটা হলো বর, আর এটা হলো বউ। তাহলে আর একটা হবে কি, আর একটা হবে XM, XM। এবার তোমার কেএসপির দিকে খেয়াল করতে হবে, যে তুমি এখানে জানতে পারছো যে এর এটা কত, 2। তার মানে বাধ্য হয়ে এই জায়গাটায় চার্জটাকে তোমার 2 ভেবে নিতে হবে, 2 প্লাস। আর এটা যদি 2 প্লাস হয়, এটা 2 মাইনাস হবে। তাহলে আর এটা কোনো সমস্যা নাই, কারণ বি এর চার্জটা তুমি দেখতেই পাচ্ছ। তাহলে এ, এই বি কে দেবে কত, 2। বি একে রেখে দেবে কত, 2। আর এম এর চার্জ যেহেতু 2, তাহলে এটা হবে H2M। তাহলে বউ অদল বদল করে দিছি। এটা হলো বর, এই ঘরের বউটাকে বিয়ে করছে। দেখো, এ বর ওর বউটাকে ছেড়ে দিয়ে আর একটার বউকে নিচে। আর এটা হলো বর, এই বউটাকে নিচে। বউ বিক্রিয়া মানে মনে রাখবা, এটা বিনিময় বিক্রিয়া, বউ অদল বদল করে। এর বউটাকে ও নাই, ওর বউটাকে এ নাই। ঠিক আছে, এটা বিক্রিয়া মানে বউ অদল বদল করা। মানে এই ক্ষেত্রে দুটি দ্রবণ মেশালে যে বিক্রিয়া, বউ অদল বদল। দুটি দ্রবণ মেশালে যে বিক্রিয়া, সেটা বউ অদল বদল। আর সমতা আনা প্রয়োজন কিনা, সমতা আনা ম্যান্ডাটরি না। তুমি চাইলে বিক্রিয়াটা দিবা, বিক্রিয়া দেওয়ার পরে যদি সমতা করতে চাও করতে পারো, কিন্তু সমতা ম্যান্ডাটরি না। যেমন এক্ষেত্রে আমরা সমতাটা যদি করো, যে সব জায়গায় 2 2 চলে আসবে, যেখানে একটা 2 হবে তাহলে 2x হয়ে যাবে। এই যে বি হয়ে গেছে, দেখো, X2 B2 হয়ে গেছে। বউ আদল বদল করে দিলেই হয়ে যাবে।
বিক্রিয়া দেওয়া ম্যান্ডাটরি না, কেউ বিক্রিয়া দিতে যে ভুল করে ফেলো না। বিক্রিয়া দিলে অ্যাকুইরেট দিও, ভুল করলে সমস্যা, কিন্তু বিক্রিয়া না দিলে মার্কস কাটবে না। আমরা আর একটা ম্যাথ করে দেখাবো, এরকম করে দেখে আজকের ক্লাসের ইটি টানবো। আরো একটা ম্যাথ আমাদের সাজেশনের চলে যাই। আমরা যে ম্যাথটা করছি সেটা ছিল ঢাকা বোর্ড 23, যে ঢাকা বোর্ড 23 একের ঘ, ময়মনসিংহ বোর্ড 23 পাঁচের ঘটা দেখি। পরের প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 23, এরা সরাসরি লিখে বলছে দুই মিশ্রণে অদক্ষেপ সৃষ্টি হবে কিনা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 ml 0.1 m ক্যালসিয়াম ক্লোরাইড, এই যে 2 নাম্বারটা দেখো, এটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 ml 0.2 ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে 20 ml 0.1 m K2CR2O4 CrO4 দ্রবণ যোগ করা হলো। CaCrO4 এর কেএসপি দেয়া। ঘদাকে বলছে কি দুটি দ্রবণ মেশালে অদক্ষেপ পড়বে কিনা, তো যেটার কেএসপি দেয়া সেটারই কেআইপি বের করবো, এটার কেআইপি বের করে বলতে হবে। তো আমি প্রথমে উদ্দীপকটা লিখে নিব, কারণ কি আমার কাজ হলো খাতায় অ্যান্সার সহ দেখা, মানে উদ্দীপক সহ দেখা। তাহলে ময়মনসিংহ বোর্ডে আছি আমরা এখন। ময়মনসিংহ বোর্ড 23-এর পাঁচের দাগ লিখব। পাঁচের ঘ প্রশ্ন এটা। ময়মনসিংহ বোর্ড 23 পাঁচের ঘ, প্রশ্নটাকে উঠাই। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 ml 0.1 m ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে 20 ml 0.01 m K2CrO4 দ্রবণ যোগ করা হলো। প্রশ্ন হলো CrO4 এর CrO4 সি CaC2O4 CaCrO4 CaCrO4 পটাশিয়াম ক্রোমেট CaCrO4 এর কেএসপি কত দেয়া, 2.3 10⁻²। মাত্র এই পদক্ষেপ পড়বে কিনা 2 নং ক্ষেত্রে, 2 নং উদ্দীপকের মিশ্রণে কোনো অদক্ষেপ সৃষ্টি হবে কিনা। ঘদাগে বলছে কি এটা 2 নাম্বার উদ্দীপক, উদ্দীপকের একটা অন্য প্রশ্ন। 2 নং দ্রবণে 2 নং উদ্দীপকের মিশ্রণে মিশ্রণে অদক্ষেপ সৃষ্টি হবে কিনা, অদক্ষেপ সৃষ্টি হবে কি। সমীকরণ সহ ব্যাখ্যা করো। এখন তুমি এই জায়গায় দেখছো যে সমীকরণ বলছে, তাহলে এই জায়গাটায় বিক্রিয়া দেওয়াটা একটু ভালো হবে। সমীকরণ সহ ব্যাখ্যা করো, না বউ অদল বদল বিক্রিয়াটা একটু দেখাইলে ভালো হয়। এক্ষেত্রে আমরা বউ অদল বদল বিক্রিয়াটা শুরু করি। এটা কিন্তু তোমার সেম ম্যাথ। এখন তোমার কাছে মনে হচ্ছে এই যে এই ম্যাথ মনে হয় আগেরটা, না আসলে এটাও কিন্তু ওই দুইটা দ্রবণ দেওয়া আছে। দেখো দুইটা দ্রবণ আমি এখানে সিম্পলি ছোট করে একটু লিখি। একটার মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড আছে, একটার মধ্যে আছে হলো ক্যালসিয়াম ক্লোরাইড, এটা 15 ml 0.1 m ক্যালসিয়াম ক্লোরাইড আছে। আর আরেকটার মধ্যে আছে 20 ml 0.01 m, 20 ml 0.01 m K2CrO4, K2CrO4। দেখো এই যে দুইটা দ্রবণ, একই প্রশ্ন কিন্তু দুইটা এরকম ছোট্ট করে লাল কালি লিখে রাখো। সব মান ঠিক আছে, 20 0.01 m K2CrO। আমি এখন ব্যাক করি। ওকে, তাহলে এভাবেও দেয়া যায়, এভাবে বর্ণনা দিয়ে দিছি। তো বদল বদল করি সমীকরণ সহ যেহেতু।
প্রশ্ন দিতে বলছে, তাহলে চাইলে তুমি বিক্রিয়াটা প্রথমে দেখাইতে পারো। সমীকরণ সহ বলছে বলে আমরা বিক্রিয়াটা একটু দেখাবো। এক্ষেত্রে ক্যালসিয়াম ক্লোরাইড আর K2CrO4, এই CrO4 একটা যৌগমূলক। CrO4 হলো ক্রোমেট বলে, 2 মাইনাস, এটার নাম হলো ক্রোমেট 2 মাইনাস, এটা চার্জ। তাহলে এই ঘরের এইটা হলো পুরুষ, এটা হলো বর, আর Cl হলো বউ। ওই ঘরের বর কোনটা? এই যে এই ঘরের বর, আর এটা হলো বউ। বউ অদল বদল করো, এর বরের সাথে ওর বউয়ের বিয়ে দিয়ে দাও। তাহলে CaCrO4। এই যে ক্যালসিয়ামের চার্জও কিন্তু 2+, আর একটু আগে বললাম কি CrO4 2 মাইনাস, এটার চার্জও 2 মাইনাস। মানে এটা 2+2 মাইনাস, তার মানে এর চার্জ ওকে দেয়, ওর চার্জ একে যদি দাও কোনো চেঞ্জ হবে না। এই যে এর দুই যদি ওকে দাও আর ওর দুই যদি এখানে দাও, এই দুই দুই কেটে দাও, তাহলে আলটিমেটলি শুধু তুমি CaCrO4 লিখতে পারবো। এর বরের সাথে ওর বউ দিলাম, এবার এটার সাথে এটাকে দাও, এই বরের সাথে এটাকে, তাহলে কে দিলা আর Cl দিলা, পটাশিয়ামও প্লাস ক্লোরিনও প্লাস। তাহলে এই হলো আমাদের বিক্রিয়া। তুমি চাইলে বউ আদল বদল করে সমতা করতে পারো। এই সমতা করলে এখানে এটা দুইটা আছে, এটা দুইটা, এখানে একটা 2 দিতে পারো। তো সমীকরণ সহজ যেহেতু দিতে বলছে, তুমি চাইলে শুরুতে বিক্রিয়াটা দিতে পারো, তো বিক্রিয়াটা না দিলে মার্কস কাটবে না। ঠিক আছে, এখন এইটা KIP। তা আমি সবসময় বলছিলাম যে রাফ করে রাখবো। তাহলে এইটা হলো আমার রাফ অংশ, রাফে করে রাখবে। আগে রাফ করে রাখবে মানে এটা আগে করে রাখলে ভালো হয়। তাহলে CaCr, O4 কে ভাঙো, CaCrO4। ক্যালসিয়াম এটা 2+, এটা হলো 2 মাইনাস। তাহলে এর KIP বের করতে গেলে Ca2+ আয়ন আর CrO4 2 মাইনাস আয়ন। এই মান দুইটা আমাদের বের করতে হবে, একটা ক্যালসিয়ামের মান, একটা CrO4 এর মান। দুইটা মান যদি বসাই দিই তাহলে হয়ে যাবে। দুইটা দ্রবণ থেকে মান বের করব, ক্যালসিয়ামের মানটা এখান থেকে নিয়ে আসবো, CrO4 এর মানটা এখান থেকে নিয়ে আসবো। ওকে, তাহলে ক্যালসিয়াম আয়নের মানটা এখান থেকে নিয়ে আসি। তাহলে প্রথমে ক্যালসিয়াম আয়নের মান নির্ণয়, Ca2+ আয়নের মান মিশ্রিত দ্রবণে বের করব। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডকে আগে ভেঙে দিবা, ক্যালসিয়াম ক্লোরাইডকে আগে ভাঙলে ক্যালসিয়াম পাবো, Cl পাবো। ক্যালসিয়াম ওকে কত দিছে? 2+ দিছে। Cl ওকে দিছে 1। ভাঙনের নিয়ম এখনো দেখাচ্ছি, কিন্তু যারা ভাঙনের নিয়ম এখনো নিয়ে কনফিউজড, এটার ঘনমাত্রা কত? 0.1 m। তাহলে এটা যদি 0.1 m হয়, এটাও 0.1 m হবে ঘনমাত্রা। এটা আয়তন হলো 15 ml। এই মিশ্রিত দ্রবণে Ca2+ আয়নের ঘনমাত্রা, তাহলে V1S1 সমান V2S2। যখন 15 ml ছিল তখন তার ঘনমাত্রা 0.1। দুটা মেশাচ্ছি, 15 আর একটা 20। এই যে এটা 15 আর এটা হলো 20, তাহলে দুটা মেশালে 35। যখন 35 হচ্ছে তখন ওর ঘনমাত্রা কত? তাহলে 15 × 0.1, 15 × 0.1 ভাগ 35, 0.0428। তাহলে S2 এর ভ্যালু কত আসছে? 0.0428, 0.0428, 0.0428। ক্যালসিয়াম আয়নের মান এখানে বসাই দিলাম। এই যে মান বসাচ্ছি, এটা আমার ভুল হওয়ার চান্স খুবই কমে যাবে, মানে রাফ অংশে যদি এটা করো। 0.0428, এটা ক্যালসিয়ামের মান বের হয়ে গেছে।
এবার CrO4 এর মানটা আমরা বের করবো একইভাবে। তাহলে এটা মুছে দিই। CrO4 এর মানটা এখান থেকে আসবে। তাহলে K2 CrO4 কে ভাঙো, এই যে কে, আর এটা হলো CrO4। কে ওইটাকে এক দিছে, কে প্লাস, CrO4 ওকে 2 দিছে, তাহলে এটা হলো 2 মাইনাস। এটার মান যদি হয় 0.01 এম, তাহলে এটার মানও, এটা সমতা করলে এখানে একটা 2 আসবে, সরি। তাহলে এটার মানও 0.01 এম। এটা কত এম এল দ্রবণ? 20 ml। এবার মিশ্রিত দ্রবণে, মিশ্রিত দ্রবণে CrO4 2 মাইনাস এর ঘনমাত্রা বের করতে হবে। তাহলে V1S1 সমান V2S2। V1 কত? 20। S1 কত? যখন 0.01 এম, দুইটা মেশালে 35। যখন 35 তখন S2 কত? তাহলে S2টা কত? 20 × 0.101, সরি, 20 × 0.01 ভাগ 35, 5.714 × 10⁻³ তাহলে S2টা আসছে 5.714 × 10⁻³ এই যে আমার মান আসছে, এই মান আমি সরাসরি এখানে ইনপুট দিয়ে দিতে পারবো। 714 × 10⁻³ এই দুইটা গুণ দিলে আমার কেআইপি হয়ে যাবে। তা এই অংশটুকু রাফে করে আসছি, এবার রাফের থেকে তুমি এই জায়গায় উঠাই দিয়ে আসবা। রাফে করে আসার পরে তুমি সেম জিনিসটাই আবার তোমার খাতায় উঠাবা। এইটুকু যদি করো আমি গ্যারান্টি দিতে পারি তুমি ভুল করবা না। কিন্তু তোমাদের সমস্যা হবে কি, তোমরা হলো কিন্তু গাধা, উচ্চ শ্রেণীর গাধা, গুণ করো। তাহলে এর কেআইপি, ক্যালসিয়ামের মান 0.042, সরি, আগে ফর্মুলা লিখতে হবে। আগে কিন্তু অবশ্যই এটা লিখে নিবা, তারপরে মান বসাবা। ক্যালসিয়ামের মানটা হলো 0.0428, সিআর এর মান 5.714 × 10⁻³ তাহলে এটার সাথে গুণ দিব হলো 0.0428, গুণ দিলে কত হয়? 2.44, 2.44 × 10⁻⁴। তাহলে এর কেআইপি দেখো কেএসপি থেকে বেশি হয়েছে কিনা। কেএসপি দেয়া হলো 10⁻², এটা হলো 10⁻⁴। অনেকে আবার গাধা আছে, এরা কোনটা বড় কোনটা ছোট বোঝে না। মাইনাস পাওয়ার যত বেশি তত ছোট, এই মাইনাস পাওয়ার যত বেশি তত ছোট, মাইনাস পাওয়ার যত কম তত বড়। তাহলে এইটা হলো বড়, কেএসপি বড় আছে, কেআইপি ছোট আছে। তাহলে আমরা বলতে পারি যেহেতু সি মিশ্রিত দ্রবণে, মিশ্রিত দ্রবণে সি এ CrO4 এর কেআইপি লেস দেন কেএসপি, অর্থাৎ এর কেএসপিটা কি বড়, সুতরাং অদক্ষেপ পড়বে না, সুতরাং অদক্ষেপ পড়বে না, অদক্ষেপ পড়বে না, পাত্র দুইটাকে মেশালে অদক্ষেপ পড়বে না। কেআইপি থেকে এর কেএসপি বড়, তাহলে অদক্ষেপ পড়বে না। তো এই ম্যাথ শেষ। এখন তোমাদের বাসার অনেকগুলো কাজ দিব আমি। অনেকগুলো কাজ বলতে, যতক্ষণ না পর্যন্ত তুমি এই ম্যাথ সঠিকভাবে অ্যাকুরেসিতে না নিয়ে আসতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমার প্র্যাকটিস করে যেতে হবে। মানে যতক্ষণ না পর্যন্ত তুমি প্র্যাকটিস চালাই যাবা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার অ্যাকুরেসি না আসে। এই যে আমি একটা করছি, দুইটা করছি, এরপরে এই দিনাজপুর বোর্ড থেকে তোমার কাজ হবে এই পর্যন্ত, যশোর বোর্ড পর্যন্ত। এই যে দিনাজপুর বোর্ড থেকে যশোর বোর্ড পর্যন্ত করা, ঠিক আছে? এই যে এটুকু আমি মার্ক করছি, এই সম্পূর্ণ অংশটুকু করা। আর নেক্সট ক্লাসে আমি মিশ্রিত দ্রবণের আয়ন ঘনমাত্রা নিয়ে নেই, এটা এই তিনটাও পারবা। তোমরা যদি দেখো যে এই তিনটা কেমন, এই দুইটা, এই যে দুইটা কেমন, এই দুইটা নেক্সট ক্লাসে পারবে, এটা আরো ছোট হয়ে যাবে। তো তোমাদের কাজ হলো কি, বাকি ম্যাথ গুলো অর্থাৎ এই জায়গা থেকে দিনাজপুর থেকে এই পর্যন্ত সলভ করে ফেলা।
যতক্ষণ পর্যন্ত তুমি নিজে না পারবা ততক্ষণ পর্যন্ত সলভ করবো। তাহলে আজকে আমরা তিনটা টাইপ শেষ করছি। নেক্সট দিনে আমাদের প্রথম কাজ হবে দ্রাব্যতা কমপক্ষে কত হলে পদক্ষেপ পড়বে কিনা। এটা ঢাকা বোর্ড 22-এ ছিল। কমপক্ষে কত একবারে আসছে, কিন্তু ইম্পর্টেন্ট যে কোনো বোর্ডে আবার আসতে পারে। এই জন্য এই ম্যাথটা করবো, দ্রবণ ঠান্ডা করা, গরম করা, গ্লুবাল লবণ, সেইটুকু শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আশা করি এটা শেষ হবে। তারপরে সময়ন আর আয়ন শনাক্তকরণে মনে হয় আমাদের আর একটা ক্লাস লাগবে। ঠিক আছে, এই তো হলো শেষ। ওকে, তাহলে নেক্সট ক্লাস পর্যন্ত আল্লাহ হাফেজ, আজকের মতো ছুটি।